তরফ থেকে আয়োজিত ভূগোল বিষয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আজকে উপস্থিত সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে সংযুক্ত আছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কালিম্পং জেলার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি 2012 সালের পর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন সিলেবাস প্রস্তুত করেছে এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে নতুন পরীক্ষার ব্যবস্থা অর্থাৎ সেমিস্টার সিস্টেমের যে প্রচলন ঘটল সেই সংক্রান্ত একটি অনলাইন আলোচনা সভায় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের সমসাময়িক সর্বভারতীয় উচ্চশিক্ষা ক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সকল আধিকারিকবৃন্দ এবং সহযোগীবৃন্দকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সকল আধিকারিক ও সহযোগীবৃন্দকে আরও একবার আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই মঞ্চ প্রস্তুত করে দেওয়ার জন্য, যেখানে সমগ্র পশ্চিমবঙ্গের ভূগোল বিষয়ের উচ্চশিক্ষা ক্ষেত্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ একত্রিত হয়ে আমরা পারস্পরিক একটি আলোচনার ক্ষেত্র গঠন করতে পারছি। এই আলোচনা আমরা আমাদের আগামী দিনের উচ্চশিক্ষা ক্ষেত্রে যে পঠন পাঠন সেক্ষেত্রে এক সদার্থক ভূমিকা নেবে বলে আমাদের আশা করছি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভূগোল বিষয়ের বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে আজ এখানে উপস্থিত আছি আমি শর্মিষ্ঠা মণ্ডল, বরানগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রমের প্রধান শিক্ষিকা। আমার সাথে আছেন নমস্কার, আমি সুদীপ্ত বসু, অ্যাসিস্ট্যান্ট টিচার, বীরা বল্লভপাড়া হাই স্কুল, নর্থ 24 PGS। আমাদের এই নতুন যে কারিকুলাম আমরা স্টার্ট হয়েছে, কাউন্সিলে যেটা স্টার্ট করেছেন, এই কারিকুলাম রেডি করার ক্ষেত্রে, আমাদের সাবজেক্টে রেডি করার ক্ষেত্রে আমাদের সঙ্গে আরও যারা বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের আমরা নামটা একটু বলছি। তারা হলেন যাদবপুর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর দেবজিৎ দত্ত, আশুতোষ কলেজের প্রফেসর ডক্টর সৌরভ দাস এবং তার সঙ্গে ছিলেন হরিয়ানা বিদ্যা মন্দির সল্টলেক সেই স্কুলের জিওগ্রাফি টিচার মিসেস রমা চ্যাটার্জি। কিন্তু ভেরি আনফর্চুনেট, তিনি আমাদের মধ্যে আজকে নেই। লাস্ট এপ্রিলে ওনার একটা কার্ডিও অ্যাটাকে উনি আমাদের ছেড়ে চলে যান। তার আত্মার শান্তি কামনা করছি আমাদের তরফ থেকে। তার প্রচণ্ড পরিমাণে কন্ট্রিবিউট ছিল এই সিলেবাস রেডিতে। আজকে আমরা তাকে খুব মিস করছি। যাই হোক, আজকে আমরা প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই প্রোগ্রাম এগোনোর ক্ষেত্রে আপনাদের সঙ্গে আমাদের যে কোঅর্ডিনেশনটা খুব জরুরি। আমরা আজকে কিছু বিষয় আপনাদের আলোকপাত করব এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের ফিডব্যাক। কারণ আপনারা অলরেডি একটা সেমিস্টার কমপ্লিট করে ফেলেছেন, আমরাও স্কুলে আছি এবং আপনারাও আছেন যে যার ফিল্ডে। সেখানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কি কি সুবিধাও পাচ্ছেন সবটাই আমরা আপনাদের কাছ থেকে জানবো। সেটা একটা সেশনটা আছে, সেটা লাস্টে আমরা নেব। তার আগে আমাদের কিছু বিষয় বলার আছে আপনাদেরকে, সেটা আমরা আপনাদেরকে জানাবো শিক্ষা কাউন্সিলের তরফ থেকে। সবার ফার্স্টে আমরা যে কারিকুলাম রেডি করেছি জিওগ্রাফি নতুন সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে, এটা কারিকুলামটা করার ক্ষেত্রে একটা তো কোথাও পয়েন্ট অফ ভিউ থাকে যে কারিকুলামটা এই সেমিস্টার আসলো কেন বা এরকম কিছু। তা আমাদের প্রেসিডেন্ট স্যারেরও আপনি দেখবেন ইউটিউবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, সেখানেও উনি উল্লেখ করেছেন যে এনইপি তার সঙ্গে স্টেট এডুকেশন পলিসি, এই দুটো ক্ষেত্রকে সামঞ্জস্য রেখে সেখানে সেমিস্টার সিস্টেমে যাওয়ার ব্যাপার আছে, বিষয়গুলোকে তারা আলোকপাত করেছেন স্টেট এডুকেশন পলিসিতে। তারই একটা ধাপ হিসেবে এই সেমিস্টারটা আমাদের এই সেশন থেকে শুরু হলো, এই সেমিস্টার সিস্টেম। এবং ফিউচারে কিন্তু মাধ্যমিক লেভেলেও কিন্তু সেটা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তো কিছু অবজেক্টিভ আমাদের এই জিওগ্রাফি সিলেবাস যেটা আমরা কারিকুলাম রেডি করেছি, তাতে কিছু অবজেক্টিভ আমরা ধরে নিয়েছি। আমরা ডিটেলসে হয়তো যাব না, জাস্ট পয়েন্ট ওয়াইজ আমি বলে দিতে চাইছি যে একটা হচ্ছে অবশ্যই একটা বেসিক কনসেপ্ট তারা জানবে স্টুডেন্টরা, এবং সেই বেসিক কনসেপ্টের উপর বেস করেছে সে ম্যান এনভায়রনমেন্টাল যে রিলেশনশিপ তার এক্সামিন করতে পারবে, সেটাকে সে পর্যবেক্ষণ করা, সেটা একটা উদ্দেশ্য।
সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে যে ডেসক্রিপশন ইন্টারপ্রিটেশন অফ স্পেশিয়াল প্যাটার্ন, আমাদের চারিপাশে যে স্পেশিয়াল প্যাটার্নগুলো আছে সেগুলো একটা ইন্টারপ্রিটেট করা, ডেসক্রিপশন করা তার, এবং থিমেটিক ম্যাপের হেল্প নিয়ে তার লোকেশান, টাইম, স্পেসের রেসপেক্টে সেটাকে ইন্টারপ্রিট করাটা, সেই একটা উদ্দেশ্য তার, এটা যেন সেই উদ্দেশ্যটা তার সফল হয়, সেটা একটা সেই উদ্দেশ্যে এই সিলেবাসটা রেডি হয়েছে। অবশ্যই আর একটা অবজেক্টিভ হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন রয়েছে চারিপাশে, তার প্রতি সে একটা রেসপেক্টফুল হবে। স্টুডেন্ট যখনই বিভিন্ন ফিজিক্যাল, কালচারাল বা কালচারাল যে রিলেশন বিষয়গুলো বুঝবে, তখন অবশ্যই তার ভেতর থেকে একটা রেসপেক্ট আসবে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনের উপর। নেক্সট অবজেক্টিভ অবশ্যই জিওগ্রাফিক্যাল যে নলেজগুলো, সেই স্কিলগুলোকে সে লার্ন করলো, সেইগুলোই সে অ্যাপ্লাইয়ের সুযোগটা বিভিন্ন লেভেলে, লোকেশান হোক, রিজিওনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, বিভিন্ন ক্ষেত্রে সে অ্যাপ্লাই করার সুযোগটা সে পাবে। এই ভিত্তিতে একটা অবজেক্টিভ একটা গুরুত্বপূর্ণ। লাস্ট অবজেক্টিভ অবশ্যই যে বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল স্কিল, বিশেষ করে বিভিন্ন প্র্যাকটিক্যাল বেসড, সেইগুলোকে বিভিন্ন ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে সেটা প্রজেক্ট আকারে সেটাকে, বা ইউজুয়ালি সেটা ম্যানুয়ালি হতে পারে বা কম্পিউটারের হেল্প নিয়েও হতে পারে, সেই টেকনিকগুলোকে অ্যাপ্লাইয়ের উদ্দেশ্যটাও রয়েছে। এই কিছু উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই কারিকুলামটাকে রেডি করা, এবং আমরা কিছু আশাও করছি, কিছু লার্নিং আউটকামস যেটা এই কোর্সটার মাধ্যমে স্টুডেন্টের কাছ থেকে আমরা আশা করব। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে জিও সিস্টেম, সেই জিও সিস্টেমটাকে সে মানে তার কাছে একটা আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা আসবে, এবং যেটার উপর বেস করে সে ম্যান এনভায়রনমেন্টাল যে ইন্টারাকশান, সেটা যে কোনো স্তরে হতে পারে, সেটা লোকাল স্কেলে হতে পারে, রিজিওনাল ক্ষেত্রে হতে পারে বা গ্লোবালি হতে পারে, সেটা সে ইন্টারাকশানটা সেটা বোঝার ক্ষমতা রাখবে, তার দক্ষতা অর্জন করবে। সে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, খুব গুরুত্বপূর্ণ টপিক, একটা গুরুত্বপূর্ণ বিষয় এনভায়রনমেন্টাল ইস্যু, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা বিষয়টা তার কাছে একটা গ্রিপে আসবে সেটা এই সিলেবাসটার মাধ্যমে, এবং সেটা অ্যাপ্লাইয়েরও সুযোগ, বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুর ক্ষেত্রে সেটা অ্যাপ্লাইয়েরও সুযোগ সে বা অর্জন করবে। আর একটা অবশ্যই হচ্ছে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল, যে আমরা একটু আগেও বললাম যে ইনস্ট্রুমেন্টাল হ্যান্ডেলিং করার ক্যাপাবিলিটি, সেটা যখন সে পেরে যাবে, স্কিলটাকে সে অ্যাডপ্ট করে নেবে, বিভিন্ন জিওগ্রাফিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু সেটারও সে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবে। মোরাললেস এটা হচ্ছে আমাদের অবজারভেশন অবজেক্টিভ বা লার্নিং আউটকামস, আমরা এটা আশা করছি। এরপরে আমরা যেটাতে আপনারা অলরেডি সবাই ইনফর্ম হয়ে গিয়েছেন, কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে হোক, বিভিন্ন বইয়ের মাধ্যমে হোক, যে আমাদের ক্ষেত্রে আমরা 3টে টপিক রেখেছি 4টে সেমিস্টার ধরে। 3টে টপিকটা কি? ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে মেন 3টে টপিক, সেটা 4টে সেমিস্টারেই কিন্তু আছে কন্টিনিউয়েশন আকারে, ঠিক আছে? অর্থাৎ কিছুটা দেখবেন অলরেডি আপনারা যখন সেমিস্টার 1 কমপ্লিট করেছেন, সেখানে এই 3টের থেকেই কিছু কিছু টপিক ছিল। আবার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু এই 3টে টপিকের মধ্যে থেকে কিছু কিছু কিন্তু পাবেন, সেটা থার্ড সেমিস্টারেও আছে, ফোর্থ সেমিস্টারেও আছে। টপিক 3টে, তার মধ্যে অনেকগুলো ইউনিট, কিছু ইউনিট আপনি সেমিস্টার 1-এ, কিছু সেমিস্টার 2, কিছু সেমিস্টার 3 অ্যান্ড কিছু সেমিস্টার 4-এ পাবেন। কন্টিনিউয়েশন চলবে, এবং আপনারা সবাই ওয়াকিবহাল যে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 হচ্ছে এমসিকিউ পার্ট, এবং সেটা এমসিকিউ এর আকারে ওএমআর শিটে হবে, এবং সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 সেটা কিন্তু ডেসক্রিপটিভ আকারে, সেটা যেরকম রিটেন এক্সামিনেশন হয় সেই আকারে হবে। এইটা হচ্ছে থিওরি পোর্শন গেলাম, এবং 4টেই কিন্তু 35 করে, এমসিকিউ পোর্শনটাও 35 করে, ডেসক্রিপটিভও 35 করে। প্র্যাকটিক্যাল কিন্তু 30 মার্কসের হবে, সেটা ইন জেনারেল যেরকম আগেও চলেছে, এক্সিস্টিং সিলেবাসেও ছিল, ওল্ড সিলেবাস যেটা, সেখানে যেরকম ছিল ঠিক 30 মার্কস কিন্তু সেইভাবেই চলবে, এবং সেটা কিন্তু এন্ড অফ সেশন সে যেরকম এক্সামিনেশন হয় সেরকম। এরকম নয় যে সেমিস্টার 2 বা সেমিস্টার 4-এর সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাডেড নয়, সেটা পুরো দুটো সেমিস্টার নিয়েই 11-এর প্র্যাকটিক্যাল, থার্ড ফোর্থ নিয়ে কিন্তু 12-এর প্র্যাকটিক্যাল, পুরো সেশনটা ধরেই কিন্তু প্র্যাকটিক্যালের সিলেবাসটা চলবে। এবার আমরা সামনে দেখুন, স্লাইডে দেখুন, কিছু ইউনিটকে সামনে রেখেছি যেটা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের। এই ইউনিটগুলো কিন্তু নিউলি অ্যাডেড, ঠিক আছে? এটা মানে এই নয় যে এইটুকুই সিলেবাসটা আমরা আর বলছি না, কিন্তু সিলেবাসটা যখন দেখবেন পুরো 11-12 নিয়ে যে সিলেবাসটা আমাদের রানিং ছিল, তার থেকে কিছুটা যেমন চেঞ্জ এসছে, একটা বড় অংশ একই আছে, কিন্তু একটা
20% বা 25% বা 30% কিছু হয়তো চেঞ্জিং এসছে। এই চেঞ্জিংটার ক্ষেত্রে যে সে নিউলি যে ইউনিটগুলো আমরা অ্যাড করেছি সেগুলোকে জাস্ট আপনাদেরকে একটু বলে দেওয়া, আপনারা নিজেরাও সেটাকে আইডেন্টিফাই করে ফেলেছেন, কিন্তু সেটাকে বলে দেওয়া। যেমন সবার ফার্স্টে যেমন ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যেমন আছে বিগ ব্যাং থিওরি, অরিজিন অফ আর্থের চ্যাপ্টারে বিগ ব্যাং থিওরিটা ইনক্লুড হয়েছে। আমরা জানেন যে আমাদের যে এক্সিস্টিং সিলেবাস ছিল 11-এ, সেখানে ক্লাসিক্যাল থিওরি শুধুগুলো ছিল, কিন্তু মডার্ন থিওরি কোনো ছিল না অরিজিন অফ আর্থের। তা আমাদের মনে হয়েছে যে ক্লাসিক্যাল থিওরিও তারা কয়েকটা জানুক, সঙ্গে মডার্ন থিওরিও জানুক। সেই হিসেবে বিগ ব্যাং থিওরিটা যেরকম ক্লাসিক্যাল থিওরির ক্ষেত্রে ওরা পড়েছে, অর্থাৎ কীরকম মনে করুন ওই বেসিক কনসেপ্ট, কোনো আপনার যদি কোনো প্রমাণ বা থাকে সেই উপমানগুলো, তার ক্রিটিসিজম যদি থাকে সেগুলো, সেই বিষয়টাই ওরা জানবে, যেরকম বাকি জিন্স জেফ্রিজ বা ল্যাপ্লাস কান্ট যেরকমভাবে জেনেছে ঠিক সেরকমভাবেই। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে দেখবেন সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট ইন্টেরিয়ার অফ দ্য আর্থ। আমরা ইন্টেরিয়ার অফ দ্য আর্থ আমাদের সিলেবাসে ছিল, আমাদের অলরেডি ছিল, কিন্তু তার সোর্সগুলো সেটা অনেক বইতে ছিল না, সেটা পার্টিকুলার সিলেবাসেও হয়তো সেইভাবে উল্লেখ ছিল না। আমরা মনে করেছি যে সোর্সেস অফ ইনফরমেশনটা একটু জানা জরুরি, যে ছোটো আকারেই জানো, কিন্তু কারণ তাদের মধ্যে তো একটা এই প্রশ্নটা আসে যে আমরা যে বিভিন্ন ইন্টেরিয়ার অফ দ্য আর্থে বিভিন্ন পার্টগুলো রয়েছে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল বা ম্যান্টেল বা কোর এরিয়া, সেগুলো কী করে আমরা জানছি, কী করে আমরা ইনফরমেশন পাচ্ছি, অর্থাৎ সোর্সগুলো, সেই সোর্সগুলোকে আমরা ইন্ট্রোডিউস করেছি। এইখানে একটু জিনিস বলার আছে যে আপনাদের মধ্যে অনেকেরই একটা মনে হতে পারে যে আমাদের যে ক্লাস 10 লেভেলের যে সিলেবাসটা, তার একটা অংশ আবার এখানে 11-12 এসছে, এটা কেন হলো? এ তো কমন কিছু, সেটা তো আবার নতুন করে পড়ছে। সে কারিকুলাম রেডি করার ক্ষেত্রে আমাদের কিছু গাইডলাইন যেমন ছিল, তাতে কিন্তু এটা ছিল যেন সর্বভারতীয় স্তরের সঙ্গে যেটা অল ইন্ডিয়া বেস যে বিভিন্ন বোর্ডগুলো চলে তাদের সঙ্গে একটা ব্যালেন্স চলে। এবং কারণ আমাদের এখান থেকে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামিনেশানে যায়, তখন তারা ক্র্যাক করতে অসুবিধা হয়, সিলেবাসটা আপ টু ডেট নয় অন্য বোর্ডের সঙ্গে, বা বিভিন্ন ক্ষেত্রে যখন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে হয় সেক্ষেত্রেও তাদের এই 11-12 লেভেলে এইগুলো পড়ানো হয় না, তার একটা গ্যাপ চলে আসে। যাই হোক, এই টেকনিক্যাল প্রবলেমটা দূর করার জন্য কিছু 10-এর টপিকগুলোকে আমরা আবার রেখেছি। তবে পরবর্তীকালে আপনারা দেখবেন যে যখন নতুন 10 বা 9-এর সিলেবাস হবে, সেক্ষেত্রে হয়তো যারাই সেটা করবেন সেক্ষেত্রে সেটা হয়তো কিছু চেঞ্জ আসবে সেখানেও। তো সেইটার কারণ দুটো সবই তো রিলেটেড বিষয়। তো সেই জায়গা থেকেই যে দেখবেন যে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা তো ক্লাস 10-এও ছিল, সেটাকে আবার রাখা হয়েছে। সেখানে বিভিন্ন কম্পোনেন্টসগুলো অ্যাটমসফিয়ারে সেগুলো তারা স্টুডেন্টরা জানবে। তার সঙ্গে যে লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, সেটা থার্মাল ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে হতে পারে বা বিভিন্ন এলিমেন্টের রেসপেক্টেও হতে পারে, সেটা তারা পড়বে। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফিতে কিছু অ্যাড হয়েছে, যেমন দেখবেন সিলেবাসে আমাদের সেমিস্টার 1-এ প্রাইমারি অ্যাক্টিভিটিস আছে। এবার প্রাইমারি অ্যাক্টিভিটিস মানেই শুধুমাত্র এগ্রিকালচার নয়, তার সঙ্গে আরও কিছু, সেটা আমরা মনে হচ্ছে একটা জাস্ট বেসিক কনসেপ্ট যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং কী, হোয়াট ইজ হান্টিং গ্যাদারিং, বা লোকেশান বা কোন কোন ট্রাইবাল গ্রুপ তারা এটাকে লিড করছে, বা তার কয়েকটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলো একটু জানুক। প্যাস্টোরালিজমটাও তাই, সেটা প্রফেশনালি বিভিন্ন জায়গায় হচ্ছে বা একটা চিরাচরিতভাবেও হচ্ছে, সেটা কারা করছে, কোথায় লোকেশান বা কোথায় অবস্থান বা তার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, সেটাও কিন্তু তারা এখান থেকে জানতে পারবে। এগ্রিকালচারের মধ্যে যেমন অনেকগুলো যেমন আছে ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ বা মার্কেট গার্ডেনিং, তার সঙ্গে মিক্সড ফার্মিং এবং ডেয়ারি ফার্মিং, আমাদের মনে হচ্ছে এইটাও তারা একটু জানুক, তার লোকেশান বা তার হোয়াট ইজ মিক্সড ফার্মিং, হোয়াট ইজ ডেয়ারি ফার্মিং, তার জেনারেল কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এগুলো। আর একটা প্রাইমারি অ্যাক্টিভিটিস অ্যাড হয়েছে, তার নাম হচ্ছে মাইনিং। হোয়াট ইজ মাইনিং, মাইনিংয়ের টাইপস, মাইনিংয়ের ক্ষেত্রে যে এনভায়রনমেন্টাল প্রবলেমস, সেইটাও তারা সংক্ষিপ্ত শর্টলিও সেটা জানুক। নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তার মধ্যে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, এই জিওগ্রাফি ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, এটার দেখবেন আপনি যখন সিলেবাসটা দেখবেন কাউন্সিল নোটিফিকেশানের মধ্যে ছিল, সেখানে বা বইগুলোর শুরুতেও দেখবেন, প্রত্যেকটা বইয়ের শুরুতেও সিলেবাসটাকে দেখবেন প্রিন্ট করা থাকে, এবং সেখানে দেখবেন এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার এই পোর্শানে ইউনিট 1-এ টাইম যে অ্যালটেড সেটা কিন্তু দেখবেন 1 আওয়ার আছে, 2 আওয়ার। ঠিক আছে, এবার এই 2 আওয়ারের মধ্যে আমাদের যেটা আছে যে লোকেশান, সাইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ আর নাইবারিং কান্ট্রিজ আছে।
ন্যাচারালি নাইবারিং কান্ট্রিজ যদি থাকে তাহলে 2 আওয়ার্সের মধ্যে যেমন প্রত্যেকটা নাইবারিং কান্ট্রিজের যেমন টোটাল ফিজিক্যাল এবং টোটাল সোশিও ইকোনমি বিভিন্ন সবটা ডিটেলস পড়ার নিশ্চয়ই সম্ভব না, এবং আমরাও সেইভাবেই বলা আছে যে সবটা পড়ার প্রয়োজনও নেই। বেসিক যে বিষয়গুলো অর্থাৎ তাদের মেন রিভার কী, হাইয়েস্ট পিক কী, বা এই জেনারেল কিছু, যেমন পাকিস্তানের ক্ষেত্রে অবশ্যই ন্যাচারালি আসবে যে ইরিগেশন বা আপনার ক্যারেজটা, হোয়াট ইজ ক্যারেজ প্রথা যেটা, বা মালদ্বীপের ক্ষেত্রে যেমন অবশ্যই একটা ট্যুরিজম একটা ফ্যাক্টর, এরকম বেসিক কিছু কিছু প্রত্যেকটা দেশে তো থাকে। যেমন ভুটানের ক্ষেত্রে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, সেটা এইগুলো হয়তো জেনারেল কিছু মেন টপিকটা সেটা আপনি হয়তো উল্লেখ করতে পারেন, তবে ডিটেলসে পড়ার জায়গা নেই। কারণ এখানে একটু বলে রাখি, আপনি যে বইগুলো আমরা পেয়েছি বা যে ল্যাঙ্গুয়েজেই আসুক, সেখানে কিন্তু দেখবেন সিলেবাস যেটা কোথাও কোথাও হয়তো কোনো বইতে সিলেবাসের থেকে কিছু এক্সট্রা বিষয়ও লেখা আছে। এটা অনেকের ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে স্যার স্টুডেন্টরা কনফিউজ হচ্ছেন। স্টুডেন্টদের কনফিউজের কিছু নেই, আমরা যখন স্কুলে যাব আমরাই তো তাদেরকে গাইড করব। তা সিলেবাসটা আমি যখন জেনে যাচ্ছি বা বইয়ের শুরুতে যখন সিলেবাস আছে আমরা তাদেরকে ইনফর্ম করে দেবো, দেখো এইটুকু হচ্ছে সিলেবাসের মধ্যে এইটুকুই আছে, এর বাইরে কিছু থাকেই। বেশ কিছু স্টুডেন্টের বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট থাকে, সেই জন্য হয়তো অথররা তার সঙ্গে রিলেটেড বিষয়গুলোকেও রেখে দেয়, সেটা হয়তো একদিকে ভালো, এবং সেটাকে আমরা ইনফর্ম করেই দেবো যে এগুলো কিন্তু রিলেটেড বিষয়, এর সঙ্গে কিন্তু সিলেবাসে কিন্তু এইটুকুই। এটা যদি আমরা সবাইকে গাইড করি তাহলে মনে হয় না এই সমস্যাটা আর সেইভাবে থাকে। আর নেক্সট টপিক হচ্ছে ইন্ডিয়ার স্ট্রাকচার, ফিজিওগ্রাফি অ্যান্ড স্ট্রাকচার। সেটা একবার প্রত্যেকটা মেজর ডিভিশনগুলো, সেই ডিভিশনগুলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা কিছু সেটা পড়বে। আর ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম আছে, সেখানে যেমন আমরা যেমন ড্রেনেজ সিস্টেমটাকে হিমালয়ান ড্রেনেজ অ্যান্ড পেনিনসুলার ড্রেনেজ সিস্টেমে ভাগ করা আছে, এবং তার মধ্যে যে রিভারগুলো পড়ে প্রত্যেকটা রিভারের সোর্স হোক, তার কোথায় গিয়ে যাচ্ছে, তার উপনদী শাখা নদী বা ট্রিবিউটারিগুলো যেগুলো আছে, বা তার লেন্থ, এইগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো। কারণ এই পুরো পোর্শনটাই কিন্তু মাথায় রাখতে হবে এমসিকিউ পোর্শন, তাহলে এমসিকিউ প্যাটার্ন বা টোটালটাই জানবে, কিন্তু এমসিকিউ প্যাটার্নটা আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবে আমরা তাদেরকে কিন্তু গাইড করব। আর যেটা আছে যে একটা নতুন টপিক অ্যাড আছে এই ড্রেনেজের মধ্যে, যে ইউজেস অ্যান্ড শেয়ারিং অফ দ্য রিভার ওয়াটার। শেয়ারিং অফ রিভার ওয়াটারটা একটা ফ্যাক্টর, কারণ আমরা দেখেছি শেয়ারিং অফ রিভার ওয়াটারের শেয়ারিং নিয়ে বিভিন্ন রাজ্যের স্টেটের মধ্যে বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বিভিন্ন কিছু ক্ষেত্রে ক্রাইসিস তৈরি হচ্ছে। সেটা আপনার নেপালের সঙ্গে ইন্ডিয়ার হয়েছে, যেমন গন্ডক বা কোশি রিভারের ক্ষেত্রে, সিন্ধু ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান, বা গঙ্গার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশের, সেই জাস্ট ইনফরমেশানগুলো তারা জানবে। তার সঙ্গে এটাও তারা জানবে যে স্টেট লেভেলেও কিন্তু গোদাবরী, কাবেরী, কৃষ্ণা এই রিভারগুলোর ক্ষেত্রেও কিন্তু শেয়ারিং, বিভিন্ন ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে, বা বিভিন্ন আলাদা কোর্ট কমিশন তৈরি হয়েছে, অনেকগুলো প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে, কোন স্টেট কীরকম ওয়াটার কিউসেক দিয়ে এইগুলো সলিউশনগুলো হয়েছে, সেই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো তারা জানবে। মোটামুটি সেমিস্টার 1-এ আমি যেগুলো বললাম সেগুলো নিউলি অ্যাডেড, এমন না যে এইটুকুই সিলেবাস, নিউলি অ্যাড হয়েছে এই টপিকগুলো, সেরকম প্রত্যেকটা সেমিস্টারেও অ্যাড হয়েছে। ম্যাম এবার আপনাদের সেকেন্ড সেমিস্টার 11-এর সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ এখন যেটা চালু হচ্ছে সেটার সম্বন্ধে বলবেন। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে সেমিস্টার 1 সম্পর্কে শুনে নিলাম, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, যেটা কিন্তু আমরা পড়ে চলে এসেছি। এরপর আমরা নভেম্বর থেকে আমাদের স্টার্ট হয়েছে সেমিস্টার 2, যেটা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রয়েছে। এক্ষেত্রে বলে দিই যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমাদের এমসিকিউ বেস কোয়েশ্চেন ছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টার যেটা আমরা এখন পড়াচ্ছি, যেটা মার্চে আমাদের পরীক্ষা হবে, সেটা কিন্তু আমাদের এসএকিউ বেস, অর্থাৎ এখানে 2 নম্বর, 3 মার্কস এবং 5 মার্কসের কোয়েশ্চেন রাখার স্কোপ থাকছে। আচ্ছা, এই সেকেন্ড সেমিস্টারে আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে যে নতুন বিষয়গুলো অ্যাড হয়েছে, আমি সেই নতুন বিষয়গুলো সম্পর্কে খালি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম হচ্ছে সোলার রেডিয়েশন। এই সংক্রান্ত কিন্তু একটা খুব ছোট্ট করে ধারণা দশম শ্রেণীতে ওরা কিন্তু পেয়ে আসছে। তারপরও সোলার রেডিয়েশনের ক্ষেত্রে আমরা ডেফিনেশন অ্যান্ড কন্ট্রোলিং ফ্যাক্টর এইগুলো এখানে খালি জানাবো। হিট ব্যালেন্সের ক্ষেত্রে অক্ষাংশগত ভারসাম্য যেটা, সেইটুকু অংশ জানালেই হবে। আর টেম্পারেচার
টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুটো ডিস্ট্রিবিউশনই আমরা কিন্তু এখানটায় জানাবো। এরপর রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টর অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে কন্ট্রোলিং ফ্যাক্টরগুলোকেই খালি এখানে আলোচনা করা হবে। ইনভার্সন অফ টেম্পারেচার, এটা কিন্তু আমরা ডেফিনেশন, বৈশিষ্ট্য এবং তার সাথে আমরা প্রকারভেদ, অর্থাৎ উচ্চ স্তরের ক্ষেত্রে কি হবে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে কীরকম কি দেখা যাবে, এইগুলো কিন্তু আমরা আলাদা করে এখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এই যে পোর্শনটা আমি বললাম সেটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অংশে রয়েছে। এই অংশটা আমরা একটু বড় করে পড়ব এই কারণে এখান থেকে কিন্তু আমাদের 5 মার্কসে কোয়েশ্চেন করার স্কোপ থাকছে, অতএব এটা কিন্তু আমরা একটু ইলাবোরেটলি জানবো। সেকেন্ড যেটা নতুন অ্যাড হয়েছে ইউনিট 4-এ, সেটা হচ্ছে মোড অ্যান্ড অকারেন্স অফ ওয়াটার অন আর্থ। আর্থে আমাদের কি কি রূপে আমরা জলকে দেখে থাকি সেইগুলো কিন্তু এখানে আমরা ডিটেলসে জানবো। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, পুরো সাইকেলটা কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে হবে এবং এটার সাথে ওই অকারেন্স অফ আর্থে যে ওয়াটার রয়েছে সেটা কিন্তু কোরিলেটেড, কারণ ওখানে কি কি রূপে আমরা ওয়াটারকে দেখছি সেটাই কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে ফেলবো। এরপর এখানে কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেলেরও বৈশিষ্ট্যগুলো আমাদের জানার দরকার আছে। কনসেপ্ট অফ রান অফ ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট, এক্ষেত্রে আমাদের কয় প্রকারের রয়েছে এবং বৈশিষ্ট্য, গুরুত্ব, ইম্পর্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এরপর রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে আমাদের প্রথম যেটা ইন্ডিয়ান ক্লাইমেট। ইন্ডিয়ান ক্লাইমেট কিন্তু ক্লাস 10-এ বাচ্চারা পড়ে আসছে, কিন্তু সেক্ষেত্রে একটা ছোট ধারণা পেয়েছে। এখানে ওরা আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের নিয়ন্ত্রকগুলো মৌসুমী বায়ু, ঋতু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের প্রকারভেদ, মানে বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব, যেটা এখন বার্নিং ইস্যু আমাদের ক্ষেত্রে, সেই সম্পর্কে কিন্তু ওরা পুরোটাই জানবে। এরপর রয়েছে ফরেস্ট অফ ইন্ডিয়া। ফরেস্ট অফ ইন্ডিয়াটাও কিন্তু আমরা ক্লাস 10-এ পড়েছি, কিন্তু এখানে আমরা শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, গুরুত্ব, ব্যবস্থাপনা এবং কার্যক্রম নীতিগুলো সম্পর্কে জানবো। ফরেস্টের ডিটেলিংয়ে আমরা জানবো, ইন্ডিয়াটা জানাটা বাচ্চাদের ক্ষেত্রে জরুরি। আর রয়েছে আমাদের ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি। আমরা এখানে এর আগে ন্যাচারাল ডিজাস্টারটা ক্লাস 10-এ কিছুটা সংজ্ঞা, বৈশিষ্ট্যগুলো ওরা জেনেছে। এক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্যের সাথে তারা পলিসিগুলো জানবে যে এই ন্যাচারাল ডিজাস্টার সংক্রান্ত সরকার কী চিন্তাভাবনা নিচ্ছে এবং সেই নিয়ে কী নীতি নির্ধারণ হচ্ছে সেগুলো সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে থাকবে 2019 সালের ওপর বেস করে, লেটেস্ট যেটা রয়েছে আমাদের কাছে। আর রয়েছে হ্যাজার্ড প্রোন জোন অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা জোনগুলোকে চিহ্নিত করব এবং সেগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থাপনাগুলোও কিন্তু আমরা এখানে ডিটেলসে জানব। এরপর আমাদের একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল রয়েছে। প্র্যাকটিক্যালের কি কি নতুন বিষয় আমরা শুরু করতে চলেছি সেগুলো সংক্ষেপে স্যার বলে দিচ্ছেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল পোর্শনে আমাদের যাওয়ার আগে আমি একটু আগেও, কিছুক্ষণ আগেও শুরুতে বলেছি, আর একবার আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি যে প্র্যাকটিক্যাল কিন্তু পুরো দুটো সেমিস্টার জুড়েই, টোটাল দুটো সেমিস্টার নিয়েই কিন্তু প্র্যাকটিক্যালের ক্লাস চলবে এবং এক্সামটা লাস্টে গিয়ে এক্সামিনেশনটা হবে। এমন নয় পার্টিকুলার সেমিস্টার 1 অর পার্টিকুলার সেমিস্টার 2, কন্টিনিউয়াস প্রসেস এটা। এবং একইভাবে ক্লাস 12-এর ক্ষেত্রেও 3rd and 4th সেমিস্টারের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এই প্র্যাকটিক্যালটা কিন্তু চলবে। প্র্যাকটিক্যাল পোর্শনে যেটা বলার, যে প্রথমেই যেটা হচ্ছে যে কনসেপ্ট অফ ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার স্কেল, এটা নিউলি অ্যাডেড হয়েছে। যে কনসেপ্ট কিন্তু এটা একটু খেয়াল রাখবেন, আপনি জাস্ট কনসেপ্ট ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেলের, যেহেতু আমাদের বিভিন্ন টাইপস অফ স্কেল আসবে, স্বাভাবিকভাবেই ন্যাচারালি ডায়াগোনাল ভার্নিয়ারটাও তারা শুনবে, জাস্ট সেটা কি সেটা দেখুক। কোথাও কিন্তু কনস্ট্রাকশানের কথা দেওয়া নেই, বইতে হয়তো অনেক প্র্যাকটিক্যাল বইতে কনস্ট্রাকশান করে দেওয়া আছে, এটা আপনারা দেখবেন সিলেবাসেও রয়েছে। এটা স্টুডেন্টদের সেইভাবেই গাইড করবেন যে কনসেপ্ট অফ ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার স্কেলস, নট সেটা কনস্ট্রাকশন।
আর কনস্ট্রাকশন শুধুমাত্র লিনিয়ার স্কেলের, সিলেবাসেও কিন্তু সেই রকমই আছে। ম্যাপ প্রজেকশনের পোর্শনটা আমি একটু পরে আসছি। এরপরে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আছে, ওয়েদার ম্যাপ আছে। এটা মোরাললেস আমাদের যা ছিল তাই মোটামুটি একই রকম আছে, সামান্য হয়তো কিছু চেঞ্জ এসছে। যেমন ওয়েদার ম্যাপের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলেছিলাম মনসুন, আগের সিলেবাসে কিন্তু মনসুন টাইমের বা মনসুন টাইমেরই ওয়েদার ম্যাপ প্র্যাকটিস হবে। এক্ষেত্রে আমরা দুটোই রেখেছি, জানুয়ারি অ্যান্ড জুলাই মান্থ। ঠিক আছে, সেটা আপনি কম্পেয়ার করেও করাতে পারেন বা ইন্ডিভিজুয়ালও হতে পারে। এই দুটো মান্থ রেখেছি। বা ওদেরকে একটা আপনি জানুয়ারি বা জুলাই করালেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা করালেন না সেই ম্যাপটাকেও আপনি যদি একটু বলে দেন যে দেখো এরকম জানুয়ারি মাসে যেরকম দেখেছো জুলাইতে কিন্তু এরকম নয়, কেন নয় সেটা যদি এক্সপ্লেন করে দেন, অর্থাৎ ওরা একটু কম্পেয়ার করতে পারবে। এই আর টোপোগ্রাফিক্যাল ম্যাপেও মোরাললেস একই আছে। পার্টিকুলার আমরা একটা বিষয়ে একটু জোর দিয়েছি, সেটা দেখবেন সিলেবাসে দেওয়া আছে, যে আইসোলাইন ড্র করার পরে বা ক্রস সেকশন ড্র করার পরে সে ব্রেকআপ স্লোপটাকে আইডেন্টিফাই করবে এবং তার রেসপেক্টে কিন্তু ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনটা ড্র করবে। আগেও তাই ছিল হয়তো, কিন্তু সেটা স্পেসিফিক বলা ছিল না, আমরা সেটাকে একটু উল্লেখ করেছি। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জিং নেই। ওয়েদার ম্যাপ অ্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপ ছিল, সেটা আছে। নেক্সট হচ্ছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। এটা একটু নতুন বিষয়। প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, যেটা আমাদের যারা মেম্বার্স ছিল, অন্যান্য মেম্বার্স কলেজ ইউনিভার্সিটি, তারা মনে করেছে যে এই পোস্টার প্রেজেন্টেশনটা হয়তো সেরকমভাবে কিছু করা, কিন্তু এই যে প্রিপারেশনটা হয়তো ওরা আগেও বিভিন্ন ছোটো ক্লাসে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় করে থাকে, স্কুলে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়াটা সবসময় হয়ে ওঠেনি। এই স্কিলটা তারা একটু যদি ডেভেলপ করে, সেটা ওদের কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে একটু কাজে দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রেজেন্ট এবং তার টপিকটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আমাদের যেটা ম্যাম একটু আগে যেটা বললেন যে ক্লাস 11-এর লাস্ট সেমিস্টারের লাস্ট যে টপিকটা ছিল যে হ্যাজার্ড প্রোন জোন অফ ওয়েস্ট বেঙ্গল, সেই টপিকের উপর বেস করে এই পোস্টার, অর্থাৎ বিভিন্ন হ্যাজার্ড বা ডিজাস্টার রিলেটেড, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, যেটা আপনি বলে দেবেন বা গাইড করে দেবেন বা গ্রুপ ওয়াইজ বলে দেবেন, সেটা সেই অনুযায়ী তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই পোস্টারটাকে রেডি করবে। আপনি যেভাবে পার্টিকুলার কোনো কেস স্টাডিও হতে পারে বা ইন জেনারেলও হতে পারে, যে কিছুই না। আমি যদি একটা আপনাকে স্যাম্পেল দেখাই, দেখুন একটা স্যাম্পেল আছে, যে পোস্টার স্যাম্পেল কপি অফ পোস্টারের, এটা হচ্ছে একটা ফ্ল্যাডের, যে এখানে কিন্তু কোনো পার্টিকুলার কোনো কেস স্টাডি হিসেবে নেই। ইন জেনারেল ফ্ল্যাড ব্যাপারটা কি, ফ্ল্যাড কেন হয় বা তার ফ্যাক্টরসগুলো বা কজেসগুলো, তার সাফারিং বা কী প্রবলেমের মধ্যে মানুষ পড়ে, সেখান থেকে কী করে ম্যানেজ করা যায়, এই বিষয়টাকে তা থাকবে। এবার এর উপর বেস করে কিন্তু সে ডেমনস্ট্রেশন দেবে বা প্রেজেন্টেশনটা দেবে। ঠিক আছে, তো এই টপিকটাকে আমরা অ্যাড করেছি এবং এটা অবভিয়াসলি সেটা পরীক্ষার যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষার স্কুল নেবে সেই দিন নিশ্চয়ই না, এটা ক্লাস চলাকালীন কোনো একটা সময়ে আপনি করিয়ে নেবেন বা আপনারা বা তার পরীক্ষার পরেও করাতে পারেন। আর এখানেও একটা ব্যাপার আছে যে আপনি ইন্ডিভিজুয়াল তাকে ডেমনস্ট্রেশন দেওয়া হবেন না, এটা কাউন্সিল কিছু বলছে না, যেটাই আপনার সুবিধা হয় বা যেটাই আপনার মনে হয় স্টুডেন্টের পক্ষে ভালো। তবে 10 জনের মধ্যে যদি স্টুডেন্টদের অন্যান্য জিওগ্রাফির স্টুডেন্টদেরকে বসিয়ে রেখে তাদেরকে করান, আমার মনে হয় যেটার জন্য আমাদের কাজটা টপিকটাকে নেওয়া, যাতে ওরা 10 জনের মধ্যে গিয়ে একটা কিছু টপিক নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। এটা স্কুল লেভেলে করুক, খুব অল্প নাম্বার বা সেখানে হয়তো নাম্বারটা ফ্যাক্টরও নয়, মেন হচ্ছে যে স্কিলটা ডেভেলপ করছে কিনা, সেটা আপনার উপরেই আমরা ছেড়ে দিচ্ছি যে আপনি যেভাবে সেটাকে রেডি করবেন। এবার ব্যাপারটা হচ্ছে প্রজেকশন আগের সিলেবাসেও ছিল। দেখবেন যে মোরাললেস কিন্তু প্র্যাকটিক্যালি সেইভাবে কোনো চেঞ্জ নেই, খুব লিমিটেড জায়গায় চেঞ্জ। এবার যে চেঞ্জটা এসছে প্রজেকশনের ক্ষেত্রে, একটা হচ্ছে গ্রাফিক্যাল ছিল, সেই জায়গায় ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন এসছে, আর তার সঙ্গে যেটা এসছে যে দুটো প্র্যাকটিক্যাল ছিল সেখানে এটা 3টে এসছে। সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ড প্যারালাল আগেও ছিল, এবারও এসছে। তার সঙ্গে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক মার্কেটাস প্রজেকশন। আমরা একটা পোলার গ্রুপে, একটা কনিক্যাল গ্রুপের, একটা অর্থোমরফিক গ্রুপের, এই 3টে গ্রুপ থেকে আমরা নিয়েছি বলে এই 3টেকে একটা স্যাম্পল হিসেবে রেখেছি। এবার আপনাদের সবার কাছে একটা প্রশ্ন আসবে, খুব স্বাভাবিক, সবার মধ্যেও এটা আছে, যেটা হচ্ছে যে আমরা সিলেবাস জমা দিয়েছি,
বেশ কিছুদিন আগে, তারপরে সিলেবাস বেরিয়েছে, পাবলিশড হয়েছে, আমাদের ক্লাস সেমিস্টার 1 সিলেবাস সেশন শুরু হয়ে গেছে, অনেক স্কুলে হয়তো করানোও হয়ে গেছিলো। তারপরে আমরা জানতে পারলাম যে কাউন্সিল একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সাবজেক্টেই ক্যালকুলেটার অ্যালাউ নয়, সায়েন্টিফিক হোক যে কোনো ক্যালকুলেটার কোনো এক্সামিনেশনের সময় অ্যালাউ নয়। অন্য সময় অ্যালাউ হতে পারে, কিন্তু এক্সামিনের সময় কোনো অ্যালাউ নয়। সেটা হয়তো একটা ওভারঅল কোনো একটা জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে। এবার স্বাভাবিকভাবেই আমাদের কাছে প্রশ্ন এসছে যে, বা আমরা কাউন্সিলের কাছে গিয়েছি বা পুরো টিম সমেত গিয়েছি, গিয়ে আমরা বলেছি যে এই প্রজেকশন পোর্শনটা বা আরও কয়েকটা পোর্শন আছে যেখানে ক্যালকুলেটারটা প্রয়োজন আছে বা ক্যালকুলেটার ছাড়া তো হবে না। তারা সেইভাবেই আমাদের গাইড করেছেন যে আপনারা দেখুন, যখন একটা প্র্যাকটিক্যাল প্রজেকশন আপনি তাদেরকে শেখাবেন, অবশ্যই তার ক্যালকুলেশন পোর্শনটা আপনি নিশ্চয়ই শেখাবেন, কিন্তু যেহেতু এই ক্যালকুলেশন পোর্শনের ক্ষেত্রে যদি কোথাও লক টেবিল দিয়ে আপনি রাখতে পারেন, লক টেবিল দিয়ে যদি বের করার আপনি যদি সেইভাবে প্র্যাকটিস করাতে পারেন তাহলে সে করতে পারবে। আর যদি মনে হয় যে না সেরকম নয়, তাহলে আপনি ক্যালকুলেশন পোর্শনটা আপনি যে একটা প্রজেকশন আঁকতে গেলে ড্রয়িংয়ের ক্ষেত্রে যে ভ্যালুগুলো ওর লাগবে সেই ভ্যালুগুলো আপনি একটা টেবিল আকারে দিয়ে দিলেন কোশ্চেনের মধ্যেই। সেটা এবার তাহলে পুরো নাম্বারটা এবার যেটা হবে যে আমার ওর জন্য 5 মার্কস বরাদ্দ আছে, সেই 5 মার্কসটা পুরোটাই ড্রয়িংয়ে চলে যাচ্ছে। ক্যালকুলেশনের ক্ষেত্রে ওর আলাদাভাবে কোনো ক্যালকুলেশনের জায়গা থাকছে না, ড্রয়িংটাতেই ফোকাস। তো আপনাদের মনে হতে পারে তাহলে আর এটাকে রেখে লাভ কি? দেখুন, আমরা এটাকে হয়তো বাদও দিতে পারি, কিন্তু আমরা যে এমন নয় যে ক্যালকুলেশনটা শেখাচ্ছি না, অবশ্যই যখন আমরা প্র্যাকটিস করাবো শেখাবো, কিন্তু হ্যাঁ হয়তো ইম্পর্টেন্সটা সেইভাবে থাকবে না, যেহেতু আমাদেরকে হলে করতে হবে না। কিন্তু আবার এটাও তো ঠিক, যদি এইটা থাকে তাহলে ওরা তো ড্রয়িংটা, প্রজেকশনের যে কনসেপচুয়াল ড্রয়িং সেটাও তো ওরা করতে পারবে, এটাও তো কিছুটা হলেও তো শিখতে পারবে। হ্যাঁ, এবং আমরাও নিজেরাও কাউন্সিলকে জানিয়েছি যদি এটাকে নিয়ে একটু তারা ভাবনা চিন্তা করেন যে প্র্যাকটিক্যাল ক্যালকুলেটারটাকে যদি অ্যালাউ করা যায়, দেখা যাক সেখান থেকে কি ফিডব্যাক আসে কি না। কারণ বাকি 3টে সেশনের ক্ষেত্রেও স্যার ম্যামরা কিন্তু সেইটা বলেছেন যে ক্যালকুলেটরটা নিয়ে একটু বলবেন যে যদি থাকলে ভালো হয়। সো এইগুলো হচ্ছে আমাদের ক্লাস 11-এর নিউ অ্যাডেড টপিক, এবং আমাদের মাথায় রাখতে হবে এই টপিক এবং এই প্রশ্নটা কিন্তু বা এই কোশ্চেনটা কিন্তু স্কুলই করবে, কাউন্সিল করছে না। ঠিক আছে, এবার কোশ্চেন প্যাটার্ন নিয়ে ম্যাম কিছু বিষয় বলবেন, সেটা একটু কাইন্ডলি শুনবেন। আচ্ছা, এবার আমরা এতক্ষণ ধরে ক্লাস 11-এর যা কিছু আমাদের নতুন সিলেবাসে ইনক্লুড হয়েছে সেইগুলো সংক্রান্ত আমরা আলোচনা শেষ করেছি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেমিস্টার সিস্টেমে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম থাকছে। কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে আমরা কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটোর ক্ষেত্রে 35 মার্কস করে রাখছি। আমাদের থিওরি পোর্শন থাকছে 70 মার্কসের, সেমিস্টার 1-এর 35 এবং সেমিস্টার 2-এর 35, আর প্র্যাকটিক্যালে থাকছে আমাদের 30 মার্কসের। 70 + 30 100 মার্কসের আমাদের পরীক্ষা টোটাল 11 সেশনে। এবার যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষাটা সেমিস্টার 2-এর শেষে হলেও প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের 11-এর যখন সেমিস্টার 1-এর পড়াশোনা শুরু হচ্ছে তখন থেকেই আমাদের শুরু হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করছিলেন আমাদের যে ক্লাসগুলো কীরকম হবে। আমরা যখন রুটিন করি স্কুলে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের 6টা করে যদি জিওগ্রাফি ক্লাস থাকে পার উইকে, সেক্ষেত্রে 4টে থাকলো থিওরি ক্লাস এবং 2টো থাকে প্র্যাকটিক্যাল ক্লাস, এবং এই 2টো ক্লাসেই আমরা প্র্যাকটিক্যাল জিনিসপত্র করাতে করাতে আমরা বছরের শেষে যেমন আমাদের আগে ছিল ঠিক একই রকমভাবে বছরের শেষে গিয়ে সেমিস্টার 2-এর সাথে আমরা একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেব, বা সেমিস্টার 2-এর শেষে গিয়ে আমরা একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেব, যেটার ক্লাসগুলো কিন্তু সেমিস্টার 1-এর সাথে আমাদের কন্টিনিউ হবে। এবার আসি নম্বর। সেক্ষেত্রে আমাদের সেমিস্টার 1-এর পরীক্ষা আমরা শেষ করে ফেলেছি, তবুও এটা আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি। 35 মার্কসের সেমিস্টার 1 যেটা, সেটা কিন্তু MCQ বেস কোয়েশ্চেন। তার মানে এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকছে, 1 নম্বরের প্রশ্ন থাকছে আমাদের ওখানে। এক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখানে 15 মার্কস রয়েছে, 1 নম্বরের কোয়েশ্চেন আমাদের 15টা রাখা থাকবে। আর থাকছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি 12 মার্কস, জিওগ্রাফি অফ ইন্ডিয়া 8 মার্কস, 15, 12, 8 টোটাল 35 মার্কসের সেমিস্টার 1 MCQ টাইপ কোয়েশ্চেনের। এরপর যেটা হচ্ছে 11 সেমিস্টার 2,
11-এর সেমিস্টার 2 যেটা নভেম্বর থেকে ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, সেখানে 35 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু এই যে এক্সামটা হবে মার্চে গিয়ে সেটা কিন্তু এসএ কিউ টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ এখানে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে। এখানে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনে আমাদের 2 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকবে আর 3 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকবে, আর থাকছে 5 মার্কসের একটা কোয়েশ্চেন। 5 মার্কসে একটা কোয়েশ্চেন করার স্কোপ কিন্তু এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনেই থাকছে। টোটাল 15 মার্কসের কোয়েশ্চেন করার অপশান থাকছে এখানে। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এখানে রয়েছে 2 মার্কসের 3টে কোয়েশ্চেন এবং 3 মার্কসে 2টো কোয়েশ্চেন, টোটাল 12 মার্কস। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 3 মার্কসের 2টো কোয়েশ্চেন, টোটাল 8 মার্কস, 15 + 2 + 8, টোটাল আমাদের 35 মার্কসের কোয়েশ্চেন। এক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আপনারা যারা কাউন্সিলের স্যাম্পল কোয়েশ্চেন পেপার বইটা নিয়েছেন তারা দেখবেন এখানে আমাদের এসএ কিউ টাইপ কোয়েশ্চেনে কিন্তু অপশান দেওয়া রয়েছে, অর্থাৎ 5 মার্কসের যে কোয়েশ্চেন তার জন্য আমরা অর দেব এবং 3 মার্কস বা 2 মার্কস সেখানে যেখানে যেরকম প্রয়োজন সেরকম অর দিয়ে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে। যেটা 35 মার্কসে এমসিকিউ কোয়েশ্চেন যেটা হবে সেখানে কিন্তু কোনো অপশানের জায়গা থাকছে না, 35টা কোয়েশ্চেন থাকবে, 35টা কোয়েশ্চেনই বাচ্চাকে আনসার করতে হবে। এক্ষেত্রে কিন্তু সেমিস্টার 2তে আমাদের অপশান থাকছে, অপশানের মধ্যে থেকে চুজ করে কোয়েশ্চেন স্টুডেন্টরা সেটা আনসার করতে পারবে। এই হয়ে গেল আমাদের থিওরির 70 মার্কসের কোয়েশ্চেনের পরীক্ষা ব্যবস্থা। এরপর চলে আসছি আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন অফ ম্যাপস, সেটাতে 2 মার্কস থাকছে, ম্যাপ স্কেলে 4 মার্কস, ম্যাপ প্রজেকশানে 5। এই প্রজেকশানে আপনারা যে ড্রয়িং পার্টটা দেবেন তার জন্যই 5 মার্কস, বা আপনারা যদি মনে করেন সেটাকে ব্রেক করে অন্য কোনো কিছুর সাথেও করে দিতে পারেন, যে ওখানে লেভেলিং করার জন্য কিছু মার্কস আপনারা দিলেন সেজন্য। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ সেখানে 6 মার্কস থাকছে, ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ সেখানে 4 মার্কস, প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার সেখানে 4 মার্কসের মধ্যে 2 + 2, প্রিপারেশন আর প্রেজেন্টেশন দুটোর জন্যই আলাদা আলাদা মার্কস রয়েছে 2 + 2। আর ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভা এটাতেও আমাদের আগে যে সিস্টেম ছিল এখনও তাই থাকছে, এখানে 3 + 2, টোটাল 5 মার্কস। টোটাল 30 মার্কসের প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা এইভাবেই নেব, সেটা আমরা বছরের শেষে 11 এন্ড হবে যখন তখন আমরা 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেব। এরপর আমরা 12-এর চলে যাচ্ছি, স্যার বলছেন। আচ্ছা, 12-এ যাওয়ার আগে প্র্যাকটিক্যাল নিয়ে একটু বলতে চাইছি যে দেখবেন সিলেবাসের নিচে আপনি যখন ডাউনলোড করবেন কাউন্সিলের ওয়েবসাইট থেকে বা কাউন্সিলের বইতেও আছে বা বিভিন্ন বইতেও পাবেন, সেখানে একটা নোট দেওয়া আছে, যেমন পোস্টারের সাইজ কী হবে। একটা পোস্টারের যেরকম হয় একটা কার্টিজ বা একটা আর্ট পেপারের পুরো সাইজ A1 সাইজ, যেটা মোটামুটি আমরা মোটামুটি একটা লেন্থ দিয়ে দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি, সেই লেন্থটাকে মেনটেন করবেন। আর ইন ন্যাচারাল যেটা ল্যাবরেটরি নোটবুক যেরকম হয় A3 সাইজের, সেটা সেরকমই চলবে। সেখানে আরও কিছু গাইডলাইন যেমন টুকটাক আছে, সেটা একটু কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, এবং সেটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবেন। নেক্সট, ক্লাস 12-এর যে সিলেবাস, যে নতুন যে নিউলি টপিকগুলো অ্যাড হয়েছে সেটা সংখ্যায় খুব কম। তার মধ্যে যেমন ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আপনি দেখছেন মাস ওয়েস্টিং আর গ্লেসিয়াল ল্যান্ডফর্মস আছে। মাস ওয়েস্টিং, গ্লেসিয়াল ল্যান্ডফর্ম দুটোর সঙ্গেই তারা একটু পরিচিত। মাস ওয়েস্টিংয়ের ক্ষেত্রে এখানে কনসেপ্ট বা তার টাইপস, সেই বিষয়গুলো সে জানবে, এবং একইভাবে গ্লেসিয়ালের ক্ষেত্রে টাইপস অফ গ্লেসিয়ার বা ইরোশনাল ডিপোজিশনাল প্রসেসগুলো বা ল্যান্ডফর্মগুলো, সেগুলো কী কী ল্যান্ডফর্ম হচ্ছে সেগুলো সে একটু জানবে। অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যে আরেকটা ইউনিট যেটা ক্লাইমেট ইউনিট রয়েছে, সেখানে দেখবেন কনডেনসেশন অ্যান্ড প্রেসিপিটেশন রয়েছে ফর্মেশন অ্যান্ড টাইপসে। তার মধ্যে হচ্ছে ফর্মেশন অ্যান্ড টাইপস আছে, কনডেনসেশন এবং প্রেসিপিটেশন, এটাও একটু অ্যাড হয়েছে। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে ওয়াটার রিসোর্স অফ ইন্ডিয়া আর ট্রেড অ্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। ওয়াটার রিসোর্স অফ ইন্ডিয়ার মধ্যে আপনি আপনারা দেখবেন ওয়াটার কনজারভেশন বা ওয়াটার কনজারভেশন যে ম্যানেজমেন্ট বা বিভিন্ন টপিকগুলো রয়েছে। একইভাবে ট্রেড অ্যান্ড ইকোনমির ক্ষেত্রেও তার
ক্লাসিফিকেশান বা তার ইম্পর্টেন্স এটা আছে। ট্রেড অ্যান্ড ইকোনমির ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখবেন, তার জন্য মাত্র 2 আওয়ার্স অ্যালোটেড। স্বাভাবিক ন্যাচারালি সেটা একটু সংক্ষিপ্ত আকারেই, খুব ডিটেলসে যাওয়ার জায়গা নেই, এবং আমরা স্পেসিফাই করেও দেওয়া আছে সিলেবাসে। এটা হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের নিউলি অ্যাডেড টপিক, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ পোর্শনই আসবে। নেক্সট টপিকটা অর্থাৎ ক্লাস 12-এর যে 4th সেমিস্টার, সেগুলো ম্যাম বলছেন, একটু কাইন্ডলি সবাই শুনবেন। আচ্ছা, 12-এর যে আমাদের 4th সেমিস্টার, যেটা আমাদের শেষ অংশ, এইটার পরীক্ষা কিন্তু আমাদের কাউন্সিল দ্বারাই কন্ডাক্ট করা হবে। কাউন্সিলের থেকে কোয়েশ্চেন যাবে, সেটার ওপর বেস করে আপনাদের পরীক্ষাটা নিতে হবে। এবার সেক্ষেত্রে আমাদের যে নতুন এই 4th সেমিস্টারে যে নতুন বিষয়গুলো আমরা ইনক্লুড করেছি, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনে আমাদের ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস অ্যান্ড এওলিয়ান ল্যান্ডফর্মস, এগুলো কিন্তু আমরা ল্যান্ডফর্মগুলো বেশ বিস্তৃত আকারেই পড়ব, কারণ এখানে আমাদের 5 মার্কসের কোয়েশ্চেন করার অপশান থাকছে। এই অংশে আরেকটা যেটা নিউলি অ্যাডেড, সেটা হচ্ছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশান আফটার কোপেন। কোপেনের যে ক্লাসিফিকেশানটা আছে, সেটা কিন্তু আমরা ডিটেলসেই পড়বো এখানে। এরপর চলে যাচ্ছি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি পোর্শনে। এখানে ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ থিওরিটা ডিটেলসেই আমাদের থাকবে। নিড অফ পপুলেশন কন্ট্রোল মেজার অ্যান্ড পপুলেশন পলিসি, আমাদের পপুলেশন কন্ট্রোল মেজার, এটা এখন বার্নিং ইস্যু, এই অংশটা আমরা ডিটেলসেই পড়ব, এবং এটা পয়েন্ট আকারে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিতে হবে। এটা বড় প্রশ্ন আসারও জায়গা থাকছে, এবং পপুলেশন পলিসিগুলোও আমরা এখানে জানাবো বাচ্চাদের। আর রয়েছে যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, এই দুটোর ক্ষেত্রে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দুটোই আমরা ডিটেলসে যাব। আর অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এই অংশটাও কিন্তু আমাদের ডিটেলসে থাকবে। এটা একেবারে নতুনভাবে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হলো। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আমাদের দুটো নতুন অংশ রয়েছে। একটা হচ্ছে হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট। ইন্ডিয়ান যে সেটেলমেন্টের সাথে ডেভেলপমেন্ট রয়েছে, সেই অংশটা আমরা ডিটেলসে যাব। আর জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টিভ ইস্যুস অ্যান্ড প্রবলেম, এই যে অংশটা, এখানে সিলেক্টিভ ইস্যুস আমরা দিয়ে দিচ্ছি 5টা ইস্যুস, এবং এই ইস্যুসের ক্ষেত্রে আমরা কজ, কনসিকুয়েন্স এবং ম্যানেজমেন্ট, এই 3টে ডিটেলসে আমরা জানব। এই যে 5টা ইস্যু আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে ওয়াটার পলিউশন অন গঙ্গা বেসিন, আর এয়ার পলিউশন ইন ক্যালকাটা অ্যান্ড ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, আর্সেনিক পলিউশন, হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ডুয়ার্স অ্যান্ড সুন্দরবন, অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন ইন জঙ্গলমহল। এই প্রত্যেকটা আমাদের লোকাল টাচের মধ্যে রয়েছে, এবং এগুলো সংক্রান্ত আমরা ডিটেলসেই কিন্তু জানবো। এরপর চলে যাচ্ছি আমরা 12-এর প্র্যাকটিক্যাল অংশে, যেটা স্যার ডেসক্রাইব করছেন আপনাদের। 12-এর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও মোটামুটি সিলেবাসটায় কিন্তু খুব বেশি চেঞ্জ আসেনি, কিছুটা চেঞ্জ এসছে, সেটা আপনারা নিজেরাও হয়তো জেনেছেন, আমাদেরও তরফ থেকেও সেটাকে আরেকবার বলা হচ্ছে। সেটা হচ্ছে যেমন সবার ফার্স্টে যেমন আছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, এবং এই স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স যেটা, সেখানে মোটামুটি সিলেবাস আছে, একই রকম আছে যা যা ছিল। তার সঙ্গে যেটা অ্যাড হয়েছে, যেমন মেজার্স অফ ডিসপারশন, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ মেজার্সগুলো, এগুলো ছিল, তার সঙ্গে আবার আমরা এটুকু আলাদা করে স্পেসিফাই করে দিয়েছি। এবার এখানেও আপনাদের সেই বেসিক জায়গাটা আসবে যে ক্যালকুলেটর ছাড়া মিন মিডিয়ান মোড তো বের করা যাবে, কিন্তু উইদাউট ক্যালকুলেটর কী করে মিন ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ক্যালকুলেট করা যায়। সেক্ষেত্রে আমরাও নিজেরা বসে যেটা দেখলাম যে অবভিয়াসলি বড় ভ্যালু হলে তার রুট করে সেখান থেকে ভ্যালুটা বের করা নট সো ইজি, লেকিন যদি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যদি ছোট ছোট ভ্যালু, যদি ওকে, আমার তো জানার ব্যাপার যে ও ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারছে কি না, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিন ডেভিয়েশনটার ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারছে কি না। যদি আমার এটাই যদি এক্সামিনের
এক্সামিনেশনের কারণ হয়, তাহলে আমরা ছোট ভ্যালু দেবো, যেটাকে ও পারে, যেটাকে ও বাই রাফে বের করতে পারবে, কারণ সে তো ক্লাস 10 পর্যন্ত অঙ্কের ক্ষেত্রে রুট তোলাটা শিখেছে, রুটটাকে কীভাবে তুলতে হয় বা প্রসেসটা জানে। ন্যাচারালি সেটা যখন জানবে অবভিয়াসলি তার প্র্যাকটিক্যালটায় মনে হয় না। তবে আমরা ওই রকমের ভ্যালু দেবো, বড় ভ্যালু যাবো না, যেটা ও নিজে রাফে ক্যালকুলেট করতে পারবে সেইটাই রাখবো। এরপরে কার্টোগ্রামস আছে। কার্টোগ্রামসে যেমন কিছু চেঞ্জ এসছে, যেমন আমাদের আগে বার গ্রাফ, লাইন গ্রাফ ছিল, বার গ্রাফ ছিল, ফ্লো ডায়াগ্রাম ছিল এবং স্টার ডায়াগ্রাম, আইসোপ্লেট ছিল। তাই এখানে আমরা বার গ্রাফটা আছে, তার সঙ্গে ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল, কারণ এটার একটা ইমপ্লিকেশনটা খুব অনেক জায়গায় আমরা দেখতে পাই পাই গ্রাফটা করে, তা স্বাভাবিকভাবে এখানে একটু শেখার ব্যাপার আছে। এখানেও তাই অ্যাঙ্গেলটা বের করতে গেলে তো আমার অবভিয়াসলি ক্যালকুলেটর লাগবে, কারণ ডিগ্রি মিনিট সেকেন্ডটা পাওয়া যাবে না, সেখানে আমরা এটাকে প্রোভাইড করব, ওরা ড্রয়িংয়ের ফোকাস করতে পারবে। অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম, এটাও আমরা জানি যে রেইনফল টেম্পারেচার গ্রাফেরই একটু মডারেশন সেটা। আর ডট অ্যান্ড স্পিয়ার ডায়াগ্রাম, এখানেও ডট বা স্পিয়ারের ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা, যদি ছোট ক্যালকুলেশন থাকে একরকম, কিন্তু যদি বড় থাকে সেখানে প্রোভাইড করব আমরা ক্যালকুলেশন টেবিল। কোরোপ্লেটের ক্ষেত্রেও তাই। এবং এই কোরোপ্লেটের ক্ষেত্রে বলার বা আইসোপ্লেটও আছে, যেখানে এখানে হয়তো বিশাল অনেকগুলো, যেমন ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গল দিয়ে বলা হবে না যে কোরোপ্লেট ম্যাপ ড্র করো, কারণ ওদের তো টাইমটাও শর্ট বা নাম্বারিংটাও তো খুব বেশি নয়। স্বাভাবিকভাবেই সেই সামঞ্জস্য রেখেই হয়তো ইউনিটগুলোকে ছোট করা হবে, বা নাম্বার অফ ইউনিট যেখানে তারা শেড করবে বা কালার করবে সেটা ছোটই করা হবে। আমরা কিছু ইনস্ট্রুমেন্ট রেখেছি, এবং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট আগেও ছিল, এখনও আছে, ইনস্ট্রুমেন্ট কিছু চেঞ্জ হয়েছে। ব্যারোমিটার, হাইগ্রোমিটার আর থার্মোমিটার ছিল, এবার সেখানে থার্মোমিটারটাকে আমরা রেখে আরও 3টে নতুন ইনস্ট্রুমেন্ট, ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট আমরা ইনক্লুড করেছি, এবং যেগুলো প্রত্যেকটাই পরবর্তী খেলার ক্ষেত্রে হয়তো বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজে আসবে, আমাদের কোথাও এক্সপার্ট কমিটির মনে হয়েছে। যেমন সবার প্রথমে হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইউজিং প্রিজমেটিক কম্পাস, শুধুমাত্র অ্যাঙ্গেল মেজার করবে, অর্থাৎ অ্যাঙ্গেল বলতে বিয়ারিং, ফরওয়ার্ড বিয়ারিং অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং। আমরা 3টে ইনস্ট্রুমেন্টের ছবি পিকচার দেখাচ্ছি, আমি একটু পরে আসছি এটায়। দেখতে একটা ফিল্ড বুক আমরা একটা প্রেজেন্ট করেছি, যে এখানে কিন্তু ওই ট্রাভার্স সার্ভে টার্ভে বা সেটাকে কারেকশান এরকম কিছু নয়, জাস্ট একটা লাইন দেওয়া থাকবে, তার ডিস্টেন্স একটা আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে অবজার্ভ বিয়ারিং সে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড সে নেওয়ার পরে দেখবে যে ডিফারেন্সটা কী আছে। আমরা সবাই জানি সেটা 180 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু তার থেকে এরর থাকে, সেই এররটা কত, প্লাস না মাইনাসে, তার সেটাকে 2 দিয়ে ভাগ করে, এবং সেই যে ফর্মুলায় যে বড়টা বড় মানের সঙ্গে যোগ এবং ছোট মানের সঙ্গে বিয়োগ করে এটাকে রেডি করা, এটা যেরকম ছিল সে মানে এটা আমরা জানি, এইটুকুই কিন্তু ওদের করতে হবে, এর বেশি কিছু নয়। প্রিজমেটিক কম্পাসটাকে সেট করে একটা রেঞ্জিং রড হোক বা আপনি অন্য কিছু একটা দিয়ে রাখলেন যে ডাইরেকশানে, যে এটাকেই তুমি মেজার করো, সেটার ভিত্তিতে ওরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিয়ারিং নেবে, এইটুকুই, এর বেশি কিন্তু নয়। নেক্সট হচ্ছে স্লাইড ক্যালিপার আছে। আমরা সাইড ক্যালিপার আপনারা ছবিতেও দেখছেন, আমরা সামনেও দেখাতে পারি। এইটা হচ্ছে সাইড ক্যালিপার, এবং খুব ইজি এটাকে হ্যান্ডেল করা যায়। বিভিন্ন যে কোনো অনিয়মিতকার বস্তু, যে কোনো পাথর হতে পারে বা যে কোনো কিছুকে আপনি এই দুটো এটাকে আমরা এরকম করলে আমরা এটা সরার পর এখানে আপনি সেট করলেন, সেট করার পরে 3টে অ্যাক্সিস আপনি নিতে পারেন, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস আর ইন্টারাকশান যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্সিস আছে, সেই ইন্টারমিডিয়েট অ্যাক্সিসের তার লেন্থটা কত। এবং এখানে দুটো স্কেল আছে, একটা মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল। মেন স্কেলটা এখানে সেন্টিমিটার এবং ইঞ্চি দুটো, এই সেন্টিমিটারে আছে আর ইঞ্চিতেও আছে, আপনি যেটাতেই খুশি নিন। আপনি সেন্টিমিটারও যদি নেন, সেন্টিমিটারে দেখলেন যে কোথাও মেজারমেন্টে আসে 10.2 সেন্টিমিটার, এক্স্যাক্টলি 10.2ই। স্বাভাবিকভাবেই 10.2 যখন আসছে, ব্যাস আর আমার দরকার নেই, আর তো এক্স্যাক্ট 10.2 এসছে, ওটাই ওর অ্যাক্সিসটায় আসলো। কিন্তু সবসময় তো এটা হবে না, 10.2 আর দেখা গেল 3 মাঝখানে মেন স্কেলটা এসে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবেই তাহলে এই 2 আর 3 মধ্যে কত হবে, 10.22 না 10.24 না 26, এটা আমাকে জানতে গেলে অবশ্যই আমাকে ভার্নিয়ারের হেল্প নিতে হবে, এবং তারও রেসপেক্টে সে এরকম একটা ক্যালকুলেশন টেবিল হবে বা মেজারমেন্ট যে সাইড ক্যালিপারের যে টেবিল হবে, সেইটা হচ্ছে এরকম 3টে অবজারভেশন। নিয়ম হচ্ছে 3 বার নিতে হয়, নিলে তার অ্যাভারেজ করা। আমরা 3 বার নিয়ে তার মেইন স্কেলের রিডিংটা নেওয়া,
এবং তারপরের স্টেপে যদি মেন স্কেলে পুরোটা না আসে, মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ারের কোন দাগটা মিলছে সেটাকে দেখা, তারপরে ভার্নিয়ার স্কেলের রিডিংটাকে নেওয়া, সেটা ওই যে সংখ্যাটা মিলল যে সেই তার সঙ্গে ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে গুণ করা বা গুণ করে যে ভ্যালুটা পাবে, এবং তারপরে মেইন স্কেলের সঙ্গে প্লাস হওয়ার পরে তার অ্যাভারেজ করে আমরা অ্যাকচুয়াল লেন্থ। এটা বিষয়টা এরকমই, খুব খুব জটিল নয়। এটাকে এরকম করলে সরবে আর আরেকদিকে ঘোরালে বড় হবে, এবং সেখানে কিন্তু আমরা শুধু অ্যাক্সিসটুকুই নেব, যে অ্যাক্সিস বলা থাকবে সেই অ্যাক্সিসটুকুই নেব, বিশাল কোনো জটিল বিষয় নয়। তবে হ্যাঁ, এখানে যেটা বিষয় যে ভার্নিয়ারের মানটাকে আমাকে নিতে হবে, সেইটাকে আমাদের ধরে ধরে স্টুডেন্টদের শেখাতে হবে যে এটা যাতে হ্যান্ডেল করতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা যেন এই যে ইনস্ট্রুমেন্টগুলোকে হ্যান্ডেলিংটা করতে পারে। জাস্ট বিশাল জটিল বিষয় কিছু নয়, জাস্ট কিছু কিছু বিষয়গুলোকে, বা আপনারা দেখতেই পাচ্ছেন সাইড ক্যালিপারের দুটো এই যে বিষয় আপনার দুটো হ্যান্ডেল আছে, তার মাঝখানে যে একটা গোল মতো একটা বস্তু রাখা আছে, এরকম এটা বড় পাথরও হতে পারে, সেই দুটো এটার রিডিংটাকে নেওয়া, অ্যাক্সিসটাকে নেওয়া। এবার হচ্ছে ক্লাইনোমিটারও আছে। ক্লাইনোমিটারটাও আমরা সামনে রেখেছি, যে ছবিতে যেরকম দেখছেন সেরকমই এরকম, এটা একটা বস্তু ক্লাইনোমিটার, এবং এটার মধ্যে একটা আপনার যেরকম চুম্বকে থাকে একটা শলাকা থাকে, আর একটা রড আছে, একটা ছোট্ট রড আছে, এবং দেখবেন একটা স্কোয়ার মতো বক্স করা আছে। ঠিক আছে, আপনি যদি এটা যে কোনো অবলিক প্লেনে যদি এটা সেট করেন, তাহলে এটা আর কিছুই না, এটাকে এরকমভাবে সেট করতে হবে, এইভাবে। এবং মাথায় রাখতে হবে যে এর মধ্যে নর্থ লাইন একটা আছে, কম্পাসে থাকেই, এবং এই নর্থ লাইন একটা ক্রাউনের সাইন দেওয়া আছে, এন লেখা নেই, একটা ক্রাউন, ওইটা যেন ডাউনের দিকে থাকে, ওটাকে ডাউনের দিকে সেট করবেন। করার পরে দেখতে হবে ওই যে স্কোয়ার যেটা শলাকাটা যেটা রয়েছে সেটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে রয়েছে। এবার ও দুটো ভ্যালুতে দেখবেন রয়েছে, একটা তার ওই বক্সটার মধ্যে দুটো ভ্যালু আসবে, একটা কম্পাসের বাইরের দিকের ভ্যালু, একটা ভেতরের দিকে, দুটোই বিয়ারিং, দুটোই অ্যাঙ্গেল। বাইরেরটা হচ্ছে 360 বিয়ারিংয়ের রেসপেক্টে, আর ভেতরেরটা হচ্ছে 0 থেকে 90। তার ডিপ অ্যামাউন্ট অফ ডিপ সবসময় 0 to 90 হবে ন্যাচারালি। 0 to 90 যখন হবে, আমরা ওই ভেতরের মানটা নেব যে কতর মধ্যে আছে। 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 47 ডিগ্রি হতে পারে, 58 ডিগ্রি হতে পারে, যেটাই হোক। আমরা বাইরেরটা কিন্তু নেব না, 360 হোল সার্কেল বিয়ারিংয়ের বিষয়টা আমরা নেব না। আর যদি স্ট্রাইক ডাইরেকশান যদি দিতে হয়, তখন আমরা এটাকে এইভাবে ফ্ল্যাট করে দেবো, এবং ফ্ল্যাট করলেই সবসময় দেখবেন কম্পাসটা সে সবসময় নর্থের দিকে সে ফোকাস করবে। এবং দেখতে হবে এই শলাকাটা নর্থ, যেটাকে এই নর্থটাকে আপনি দেখবেন আমাদের যে স্লাইডে আছে, দেখুন রেড করে একটা আইডেন্টিফাই করা আছে, রেড করাটা, ওটা হচ্ছে নর্থের দিকে সবসময় ফোকাস করে। এইটা দেখতে হবে সে নর্থের দিকে কোথায় ফোকাস করে আছে, কোন অ্যাঙ্গেলে, এবং এই মানে নর্থের দিকে থাকবে। এবং দেখতে হবে এই যে যখন আমি শুয়ে দিচ্ছি, তখন ওর ওই যে বক্সের মধ্যে যে ইয়েটা রয়েছে সেটা কোথায় গিয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু হোল সার্কেল বিয়ারিংটা নেব। এখানে কিন্তু আর 0 to 90 মধ্যে নেব না। এবার হোল সার্কেল বিয়ারিংয়ে মনে করুন আসলো 150 ডিগ্রি, আসতেই পারে। এইবার ওই 150 ডিগ্রির সঙ্গে আমরা 90 যোগ করব, তাহলে 240 ডিগ্রি। আচ্ছা, এবার 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে পড়া মানে হচ্ছে নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট, এই দিকে স্ট্রাইক ডাইরেকশন। যদি আমি ধরে নিই যে আমার হোল সার্কেল বিয়ারিংয়ে আসলো 60 ডিগ্রি, অনলি 60 ডিগ্রি হতেই পারে, তার সঙ্গে 90 যোগ করব, 150 ডিগ্রি। 150 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, তার মানে হচ্ছে সেটা নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্টের দিকে ডাইরেকশন। ব্যাপারটা এরকম, হয়তো মনে হতে পারে খুব জটিল বিষয়, নতুন ইনস্ট্রুমেন্ট, কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো হয়তো নতুন হতে পারে, সবার কাছে হয়তো নয়, কিছু জনের কাছে হতে পারে, কিন্তু সেগুলো হ্যান্ডেলিং করা কিন্তু খুব ইজি, আপনাদের কাছে বেশি জটিল বিষয় নয়। জটিল বিষয় হলেও হয়তো আমরা এই বিষয়গুলোকে আমরা ইন্ট্রোডিউস করতাম না, খুবই ইজি জিনিসগুলো। তবে এগুলো কিন্তু প্রত্যেকটারই বাস্তবে এখন প্রেজেন্ট ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এগুলোকে প্রয়োজন হয়ে পড়ছে বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদের, সেই জন্য এগুলোকে আমরা সিলেবাসে রেখেছি। এরপরে কোশ্চেন, একইভাবে কোশ্চেন প্যাটার্ন, সেটা ম্যাম বলবেন, আপনারা একটু কাইন্ডলি শুনবেন। আচ্ছা, এরপর আমরা দ্বাদশ শ্রেণীর পুরোটা 12-এর
টোটাল আমরা সিলেবাস নিয়ে আলোচনা করে ফেললাম। এবার এই টোটাল 12-এর আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বা পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত আলোচনায় আসছি। এক্ষেত্রে বলে দিই 12-এর এই পরীক্ষাটা কিন্তু কাউন্সিল, হায়ার সেকেন্ডারি কাউন্সিল দ্বারাই কন্ডাক্ট হবে এবং এদের সেমিস্টারের যে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার দুটো ক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু কাউন্সিলই প্রস্তুত করবেন। এবং এক্ষেত্রে যে আমাদের 12-এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং তার যে কোয়েশ্চেন সেটাও কিন্তু কাউন্সিলই প্রস্তুত করবে। সেক্ষেত্রে আবারও একবার আপনাদের বলে দিচ্ছি যে 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু 4th সেমিস্টারের শেষের দিকে হলেও আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু একদম 12-এর স্টার্টিং থেকে, মানে 3rd সেমিস্টারের পড়াশোনা যখন আপনারা শুরু করাচ্ছেন বাচ্চাদের তখন থেকেই কিন্তু প্র্যাকটিক্যালের ক্লাসগুলোও কিন্তু শুরু করতে হবে। তবেই কি আপনারা 4th সেমিস্টারে যখন পৌঁছাবে তখন আপনাদের এই 30 মার্কসের যে প্র্যাকটিক্যালের ক্লাসগুলো শেষ করে সিলেবাসটা পুরো কভার করতে পারবেন। এবার চলে আসি আমাদের 3rd সেমিস্টারের যে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন যেটা কাউন্সিল থেকে যাবে, সেই এমসিকিউ প্যাটার্নে এক্ষেত্রে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোনো রকম আমাদের অর থাকবে না, মানে 35 মার্কস 1 মার্কস ইচ করে আমাদের 35টা কোয়েশ্চেন থাকবে এবং 35টা কোয়েশ্চেনই স্টুডেন্টকে এখানে অ্যাটেন্ড করতে হবে। এক্ষেত্রে ওএমআর শিটটা যদিও ওরা একবার পরীক্ষা দিয়ে দিয়েছে, ওএমআর শিটটা ওদের কাউন্সিল থেকেই যেহেতু যাবে সেক্ষেত্রে ওএমআর শিটটা ওদেরকে ভীষণই মানে সচেতনভাবে সেখানে ফিল আপ করতে হবে। প্রথমে চলে আসছি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে 15 মার্কসের কোয়েশ্চেন থাকবে, 1 মার্কস ইচ করে 15টা কোয়েশ্চেন থাকবে। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এখানে 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে, এখানে 1 মার্কস ইচ করে 10টা কোয়েশ্চেন থাকবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানেও আমাদের 10 মার্কসের অপশান থাকছে, এখানে 1 মার্কস ইচ করে 10টা কোয়েশ্চেন থাকবে। 15, 10 প্লাস 10 টোটাল 35 মার্কসের সেমিস্টার 3rd-এর আমাদের কোয়েশ্চেন পেপার কাউন্সিল থেকে প্রস্তুত হয়ে যাবে। এবার চলে আসছি 4th সেমিস্টার, যেটা 4th সেমিস্টারের 35 মার্কসের, কিন্তু এটা এসএ কিউ টাইপ, এখানে ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চেন থাকছে। এখানে যেটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনে 15 মার্কসের কোয়েশ্চেন থাকলেও এখানে 2 মার্কসের দুটো কোয়েশ্চেন, 3 মার্কসের দুটো কোয়েশ্চেন এবং 5 মার্কসের একটা কোয়েশ্চেন এখানে তৈরি করা যাবে। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফিতে 2 মার্কসের দুটো কোয়েশ্চেন আর 3 মার্কসের দুটো কোয়েশ্চেন, 10 মার্কসের কোয়েশ্চেন হবে। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই পোর্শনে আমাদের 2 মার্কসের দুটো কোয়েশ্চেন, 3 মার্কসের দুটো কোয়েশ্চেন, 10 মার্কসের টোটাল কোয়েশ্চেন এখান থেকে আমরা করতে পারবো। এই 15 প্লাস 10 প্লাস 10 35 মার্কসের আমাদের সেমিস্টার 4-এর কোয়েশ্চেন পেপার প্রস্তুত হবে, যেটা কাউন্সিল থেকে যাবে। এবং এক্ষেত্রে আবারও বলে দিই এখানে কিন্তু আমাদের অপশান থাকবে বা অর থাকবে, আমাদের 2 মার্কসের কোয়েশ্চেনেও থাকবে, 3 মার্কসের কোয়েশ্চেনেও থাকবে এবং 5 মার্কসের কোয়েশ্চেনে তো থাকবেই। এরপর যেটা হচ্ছে 11-এর থিওরি 70 মার্কসের কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করে ফেললাম। এরপর হচ্ছে 30 মার্কসে আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, যেটা 4th সেমিস্টারের এন্ডে আমাদের নেওয়া হবে, সেক্ষেত্রে হচ্ছে ডেটা প্রসেসিং অ্যান্ড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, সেখানে 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে। কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিং, সেখানে 5 মার্কসের কোয়েশ্চেন করা যাবে। অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানেও 5 মার্কসের কোয়েশ্চেন। রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এখানেও 5 মার্কস। এরপর রয়েছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিল্ড রিপোর্ট, এখানটা 5 মার্কস। প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা মার্কস রয়েছে, এখানে 3 প্লাস 2 5 মার্কস রয়েছে। ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইবা পোর্শন, এক্ষেত্রেও আমাদের 5 মার্কস আছে, যেমন আগে ছিল সেরকম 3 প্লাস 2 মার্কস ডিভিশন রয়েছে। এই হয়ে গেল আমাদের টোটাল 30 মার্কসের প্র্যাকটিক্যাল পরীক্ষা 12-এর এন্ডে বা 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা 3rd এবং 4th সেমিস্টারের এন্ডে রয়েছে। এরপর আমাদের কিছু কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা স্যার করছেন, আপনারা শুনুন। আচ্ছা ম্যাম যেটা বলে দিলেন কোশ্চেন প্যাটার্ন, আমার প্র্যাকটিক্যাল ক্লাস 12-এর এখানে দুটো টপিক বলাটা হয়নি, তার জন্য দুঃখিত, যে নিউলি অ্যাডেড হয়েছে। যেমন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, ম্যাম একটু আগে বললেন এখান থেকে 5 মার্কস থাকবে, পুরোটাই কিন্তু থিওরিটিক্যাল বেস।
কারণ রিমোট সেন্সিং জিআইএসের থিওরি হোক সেটা জানাটাও স্টুডেন্টের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে থিওরি বেস প্রশ্ন নিতে হবে, কারণ ওরা অলরেডি ক্লাস 10-এ রিমোট সেন্সিং জিআইএসের পোর্শন থেকে একটু জেনে আসছে, সেটারই কন্টিনিউয়েশন হবে, তবে থিওরিটিক্যাল। আর আমাদের প্রিপারেশন ফিল্ড রিপোর্ট রয়েছে, যেটা আগেও ছিল, এবং সেখানে 3টে ফিল্ড রিপোর্ট ছিল, তার মধ্যে অপশনাল হাউস হোল্ড সার্ভে, ট্রাফিক সার্ভে আর ল্যান্ড ইউজ সার্ভে। ল্যান্ড ইউজ সার্ভের জায়গায় আমরা মার্কেট সার্ভেটাকে ইন্ট্রোডিউস করেছি। আর হাউস হোল্ড সার্ভের ক্ষেত্রে একটা চেঞ্জ এসছে, যে আমাদের মনে হয়েছে যে হাউস হোল্ড সার্ভেটার ক্ষেত্রে আমরা সেই অপশানটা শুধু রেখেছি যে স্টুডেন্ট যেন এরকম হয় যে রুরালে আছে, রুরালেই যে গ্রামে আছে সেই গ্রামেরই কোনো একটা গ্রামে বা পাশের কোনো গ্রামে গিয়ে সার্ভেটা করুক, বা একে টাউনে আছে যে ওয়ার্ডে আছে তার পাশের ওয়ার্ডে, সেটা কাউন্সিল চাইছে না। তার থেকে এইখানে একটা জায়গায় চেঞ্জ এসছে যে যদি রুরালের কোনো স্কুল হয় বা মাদ্রাসা হয়, যেটাই হোক, সে যেন পাশের নিয়ারেস্ট কোনো মফস্বলও যদি হয়, টাউন বড় টাউন দরকার নেই, ক্লাস 6 টাউনও যদি হয়, সেখানে গিয়ে সার্ভেটা করুক, যদি স্কুল পারমিশন বা সব কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকে। একইভাবে আরবান এরিয়ার কোনো একটা স্কুল সে যেন নিয়ারেস্ট কোনো রুরাল এলাকায় গিয়ে করে। এটার একটা কোনো উদ্দেশ্যও আছে, অবজেক্টিভ হচ্ছে মেনলি যে যখনই আপনি এরিয়ার বাইরে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গার তো এই রুরাল এবং আরবান এই দুটোরই তো সোশিও ইকোনমিক ফ্যাক্টরসগুলো একটু আলাদা, বা তার প্যাটার্নগুলো আলাদা। সে যখনই ডেটা এন্ট্রি করবে বা তার থেকে যে যখন প্রজেক্ট করবে, যে পিকচারগুলো পাবে, দেখবেন সেটার সঙ্গে সে জানতে পারবে যে তার এলাকার বাইরে গিয়েও এরকম স্ট্রাকচার হতে পারে। এটা কিন্তু তার একটা জানার একটা জায়গাটা থাকবে। শুধুমাত্র তো সবসময় বই পড়ে তো সে জানতে পারবে না, এটাও যদি হাতে কলমে জানতে পারে। এই জন্য আমাদেরকে এই অপশানটাকেই রেখেছি, কারণ আমরা এটাও জানি অনেক রিমোট জায়গা থেকে আপনাদের স্কুল আছে, বা যেখানে নিয়ারেস্ট হয়তো কোথাও কোনো রুরাল এরিয়া নেই বা আরবান এরিয়া নেই, অথবা এরকমও হতে পারে হয়তো আছে, কিন্তু তাদেরকে নিয়ে যাওয়াটা খুব সমস্যার হতে পারে। এই জন্য বাকি দুটো সার্ভে, এবং সেখানে কোনো আমরা ব্যারিকেড রাখিনি, যে মার্কেট সার্ভে সেটা তার লোকালেও হতে পারে বা দূরে কোথাও হতে পারে, একইভাবে ট্রাফিক সার্ভেটাও তাই, সেটাকে আমরা ওপেন এন্ড রেখে দিয়েছি, যেখানে করতে পারে। কিন্তু হাউস হোল্ড সার্ভেটা আমরা চাইছি যাতে সে একটু ভিন্ন ধরনের কোনো এনভায়রনমেন্টে গিয়ে সেটা করতে পারে। এবং এই সার্ভের যে ফিল্ড রিপোর্টের যে গাইডলাইন, দেখবেন সিলেবাসের শেষে আপনারা যদি যখন PDF ডাউনলোড করবেন কাউন্সিলের, বা আপনারা পেয়েওছেন, তাতে কিন্তু সমস্ত রকম যে ফিল্ড রিপোর্টের যে বিভিন্ন রকম আমাদের যে নিয়মাবলী যেরকম বলতে পারেন, সেগুলো সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। A4 সাইজ হবে, পেজ তার লিমিটেশন কত হবে, কটা পেজের মধ্যে করতে হবে, কত ওয়ার্ডের মধ্যে করতে হবে, 3টেই সার্ভেরই আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি কোশ্চেন প্যাটার্নে যাব। আমরা জানি যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে MCQ প্যাটার্ন, এটা সবাই আমরা জেনে গেছি। এবার কাউন্সিল কিন্তু বিভিন্ন রকম MCQ এর কথা এখানে অলরেডি 7-8 রকমের কথা আমরা নোটিফিকেশানে পেয়েছি, বা আমরা জানতে পেরেছি যে তারা জানিয়েছেন। কারণ বিভিন্ন অল ইন্ডিয়া বেস এক্সামিনেশানে, বা সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে, যে এই ধরনের দেয়, শুধুমাত্র যে প্লেন MCQ দেয় তা নয়। সেটার জন্যই যাতে ছাত্রছাত্রীরা এখন থেকেই সেটার সাথে অ্যাডপ্টেড হয়, সেই জন্য আমরা বিভিন্ন টাইপের MCQ এর পোর্শন রেখেছি, এবং তার স্যাম্পেল হিসেবে আমরা সামনে রাখছি আপনাদের সামনে। যেমন একটা হচ্ছে কলাম 1, কলাম 2 ম্যাচিং, ঠিক আছে। এবার যেটা সঠিক অপশান হবে সেটাতে সে দাগ মারবে বা রাইট দেবে। ব্যাপারটা এরকম একটা ম্যাচিং এরকম হতে পারে। আর তারপরে এমন কোনো রিজন দিয়ে এবং অ্যাবস্ট্রাকশান দেওয়া, তার মধ্যে যেটা অপশান দেওয়া আছে যে বোথ A and R আর ট্রু অ্যান্ড R ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A, বা ডিফারেন্ট আছে। তো এর মধ্যে যেটা হবে সেটা ও রাইট দিল। এটা একটা ধরনের কোশ্চেন প্যাটার্ন হতে পারে MCQতে। ডায়াগ্রাম বেসড হতে পারে, ডায়াগ্রাম থেকে আপনি একটা কোশ্চেন করতে পারেন। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, লাস্টে দেখুন নিচে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা হতে পারে। একটা প্যাসেজ তুলে দিলেন, যেমন এখানে মাজিদ হোসেনের বই থেকে আমরা মার্কেট গার্ডেনিংয়ের উপর একটা প্যাসেজ তুলে দিয়েছি, সেই রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে সেখান থেকে, এটা হতে পারে। আবার ম্যাপ বেসড, ম্যাপে আমাদের তো ম্যাপ পয়েন্টিং ওরমভাবে আমরা রাখিনি, কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এটার ক্ষেত্রেও তাদের ম্যাপটা
একটা প্র্যাকটিস হবে যে আমি পার্টিকুলার একটা জায়গায় একটা হিলস আছে, সেটাকে আমি আইডেন্টিফাই করছি এ দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে কোশ্চেনে দিতে পারি এই এ নামক এটা, এই যে হিলটা কোন হিলস, বা বি নামক রিভারটা কোন রিভার, বা সি নামক কোস্টাল এরিয়াটা কোনটা। তো এই রকম কোশ্চেন আমাদের হতে পারে। এবং এখানে একটা বলার আছে যে এখানে কিন্তু কোথাও আমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা হিউম্যান জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখান থেকে কত নাম্বার থাকবে সেটা বলা আছে। এই যে 7-8 রকমের যে এমসিকিউ এর পোর্শন, সেখান থেকে কোথাও কিন্তু কোনো ব্যারিকেড নেই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আপনাকে 3টে দিতেই হবে, ম্যাচিং আপনাকে 4টে দিতেই হবে, এরম নেই। আপনি একটাও দিতে পারেন, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে যেন থাকে, এইটাই হচ্ছে বিষয়। এবার হচ্ছে দেখুন স্যাম্পল কোশ্চেন অফ সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4। সেমিস্টার 2 এবং 4-এ আমরা জানি 2, 3 এবং 5 মার্কসের আমরা জেনে গেছি যে এই 3 রকমের কোশ্চেন হতে পারে। এবং এইটা কিন্তু এমন নয় যে এটা নতুন, আমাদের এক্সিস্টিং যে সিলেবাসটা রয়েছে এবছরও, যে নেক্সট ইয়ারেও যে এইচএসটা হবে সেখানেও এই কোশ্চেন প্যাটার্ন আছে। সেটা হয়তো পার্ট বি, পার্ট এ আকারে, পার্ট বিতে 7 মার্কসের 5টা প্রশ্ন করতে হয়। এবং এই 7 মার্কসের কোশ্চেনে কিন্তু 5+2, 3+4 বা 6+1 এই রকম থাকে। স্বাভাবিকভাবেই ন্যাচারালি এই 2, 3 বা 5 মার্কসের কোশ্চেন কিন্তু নতুন না, আমরা এখানে সেটাকে আলাদা করে দিয়েছি, 3টে টাইপে আলাদা করে সেখান থেকে 3টে গ্রুপ থেকে আলাদা আলাদাভাবে নিচ্ছি, কিন্তু বিষয়বস্তুটা অনেকটাই এক আছে। অর্থাৎ 2 মার্কসের ক্ষেত্রে আগে যেরকম স্টুডেন্টরা লিখতাম যাতে আমরা ফুল নাম্বার দিতাম যে যেটুকু লিখে, এখনও সেটাই থাকবে। 3 মার্কসের ক্ষেত্রেও তাই, 5 আমরা যেরকমভাবে যে সিস্টেমে চলছি খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু, ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও কিন্তু প্যাটার্নটা মনে হয় একই থাকবে। হোয়াট ইজ ইনসুলেশন 2 মার্কসের, ঠিক আছে। তো আমি 2 মার্কসের তো আমাদের কোশ্চেন ছিল যেটুকু ইনসুলেশন ব্যাপারটা কী বা তার সঙ্গে আর রিলেটেড 2-1টা বিষয় সে জানালো। এবার এটাই যদি 3 মার্কসের থাকে তখন আরও বিষয় আসবে, ফ্যাক্টরসগুলো আসবে ইনসুলেশনের ক্ষেত্রে। এই ডিস্টিংগুইশ বিটুইন কোয়াটারনারি অ্যান্ড কুইনারি অ্যাক্টিভিটিস 2 মার্কসের। 2 মার্কসের থাকলে ন্যাচারালি দুটো ডিফারেন্স দেখাবে। যদি এটা 3 মার্কসের থাকতো তাহলে 3টে হতো। ব্যাপারটা এরকম। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ওশান কারেন্টস 3 মার্কসের, ঠিক আছে। আচ্ছা, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন রিসেন্ট টাইমসে ইন্ডিয়ায় ডেভেলপ করেছে কেন, 3 মার্কসের, 3টে কারণ লিখবে। আচ্ছা, তারপরে কোস্টাল ইরোশনাল অ্যাক্টিভিটিস, যেটা 5টা আমরা বলেছি মেজর ল্যান্ডফর্মস, মেজর ল্যান্ডফর্ম উইথ ডায়াগ্রাম। মেজর ল্যান্ডফর্ম আছে 5 মার্কসের ক্ষেত্রে, যতটুকু হয় তার ডায়াগ্রাম দিয়ে সেইটা দেবে। এটা হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন। তবে এখানে একটু বলে রাখি যে অলরেডি আমাদের কাউন্সিল থেকে কিন্তু এরকম বইয়ের আকারে কিন্তু স্যাম্পল কোশ্চেন আপনারা অনেকেই হয়তো কালেক্ট করে ফেলেছেন বা অনেক স্কুল কালেক্ট করে ফেলেছে, অলরেডি পাবলিশড হয়ে গেছে। প্রত্যেকটি রিজিওনাল এবং হেড অফিসে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এবং কাউন্সিলের ওয়েবসাইটে গেলে ডাউনলোড সেকশানেও কিন্তু পিডিএফ আকারে আছে, সেখান থেকেও আপনারা মডেল কোশ্চেন কিন্তু পেতে পারেন। এবং এই যে মডেল কোশ্চেনে কিন্তু 4টে সেমিস্টারেরই বেঙ্গলি এবং ইংলিশের দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আরও ভ্যারাইটিস টাইপের কোশ্চেন আছে, সেটা আপনাদের সুবিধাই হবে। এবার যেহেতু পিপিটি এই আমাদের যে স্লাইডটা আমাদের অনেক আগে রেডি করা ছিল, স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম শুরুতেই আমরা সুযোগ পাবো, কিন্তু আপনারা জানেন যে কাউন্সিলের প্রচুর সাবজেক্ট, সবাইকে টাইম দিতে হচ্ছে, স্লটটা পাওয়া যাচ্ছিল না। কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আমাদের বেসিক আমরা নিজেরা কিছু তৈরি করে রেখেছিলাম, যেটা আপনাদের হয়তো জিজ্ঞাসা থাকতে পারে, সেটা রেডি করা আছে। আর একবার বলে দেওয়া যে যেমন 2-1টা যেমন এমসিকিউতে কোনো নেগেটিভ মার্কস আছে কিনা, আমরা সবাই জেনে গেছি না, নেই। নেক্সট হচ্ছে যে কোনো লিমিট অফ সেন্টেন্স কিছু আছে কিনা কোনো অ্যান্সারের ক্ষেত্রে, আমাদের সাবজেক্টে কিছু সেরকম দেওয়া নেই, কারণ এটা কোশ্চেনটা কী সেটা হতে পারে, তার নাম্বারের উপর বেস করে হতে পারে, সেটা যেরকম আমরা সেটাকে ওপেনই রেখেছি। আর নেক্সট হচ্ছে যে ফুল মার্কস এসএকিউ বা ডেসক্রিপ্ট টাইপে পাওয়া যাবে কিনা বা সেটা হয় কিনা, অবশ্যই সেটা যদি ঠিকঠাক লেখে হবে। ওএমআরটা সেমিস্টার 1-এ কন্ডাক্ট করা যাবে কিনা, অলরেডি তো কাউন্সিল ওএমআর শিটের একটা স্যাম্পল কপি নোটিফিকেশান করে দিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম স্কুল হয়তো সেটা তার উপরই এক্সামিনেশান নিয়েছেন, যে সেমিস্টার 1 হয়তো কয়েকটা স্কুল বিভিন্ন টেকনিক্যাল কারণে হয়ে উঠতে পারেনি, তবে একটু প্র্যাকটিস করাবেন, কারণ সেমিস্টার 3 তো ওএমআর শিটেই হবে। এবং আমরা দেখেছি যে ওএমআর শিটে যখন শুরুতে আমরা যখন প্রথম দিন, মানে আমি আমার পার্সোনালি আমার স্কুলে দেখেছি যে বাংলা ইংলিশের ক্ষেত্রে খুব টেকনিক্যাল একটু প্রবলেম ওদের হচ্ছিল, কারণ ন্যাচারালি ওরা ফার্স্টে দেখছে বা করছে, একটু তাদের মধ্যে একটা ভয়ও ছিল বা এরকম ভুলও করেছে, কিন্তু পরের এক্সামগুলোতে কিন্তু সেটা আর পরিষ্কার অভ্যস্ত হয়ে গেছে। সেটা তার জন্য 1-2বার প্র্যাকটিস করালে মনে হয় ঠিক ওদের পক্ষে ভালো হবে। বা কোনো চেঞ্জে ওএমআর শিট চেঞ্জের কোনো প্রভিশন আছে কিনা, মনে হয় না থাকবে, এটা কাউন্সিলের সিদ্ধান্ত। যাই হোক, এবার আপনাদের আমরা কোশ্চেন ফিডব্যাক নেব।
আপনারা হ্যান্ড রাইটস করবেন, আমরা 1 বাই 1 নেব। তবে এইটা একটু কাইন্ডলি একটু শুনে নেবেন, কয়েকটা বিষয় একটু বলার আছে। যেমন আমাদের এই পুরো প্রোগ্রামটা 4টে সেশনের মধ্যে কোনো একটা সেশনের প্রোগ্রামটা আমরা কাউন্সিল কিন্তু ইউটিউবে এবং তাদের ফেসবুক পেজ, কাউন্সিলের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজে দিয়ে দেবে। সেখান থেকে আপনারা পরবর্তীকালে বা আপনাদের অনেক চেনাশুনো আছেন যারা কোনো কারণে আজকে অ্যাড হতে পারেননি, তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আর 1 বাই 1 আমরা কোশ্চেন নেব, যারাই সবার প্রশ্নই আমরা নেব। তবে একটা টাইম একটা তো ফ্যাক্টর, তবে চেষ্টা করবেন যে প্রশ্নটা কেউ করে দিচ্ছে এবং আমরাও তো নোট ডাউন করছি, সেইটাকে আর রিপিট করার দরকার নেই। কারণ রিপিটটা করায় আপনার বক্তব্য আমি শুনতেই পারি, কিন্তু তাহলে কী হবে, পেছনের জনের পরের জনের বক্তব্যটা আর, কারণ আমাদের তো এই জুম অ্যাপসের আমাদের টাইমটাকে না, টাইম 4:30 পরে কিন্তু আপনি এটা বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমরা চাইছি সবার কাছ থেকে ফিডব্যাক নিতে, যেটা কমন প্রশ্ন, যেটা আগে কেউ করে নিচ্ছে বা কোনো বিষয়বস্তু জানার থাকছে তার উত্তর আমরা দিয়ে দিচ্ছি, সেটা মনে হয় না আপনারাও বুঝবেন যে সেটা দরকার নেই। আর যেটা কমন একটা আমরা প্রশ্ন পাচ্ছিলাম যে এখানেও হয়তো আছেন যারা হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের স্কুলের টিচার বা তার স্কুল আছে বা স্টুডেন্ট আছে, সেখানে একটা প্রবলেম হয়েছে সেমিস্টার 1-এ, বিশেষ করে বইটা একটা ফ্যাক্টর, কারণ ইংলিশ ভার্সানের বইটা অনেক দেরি করে পাওয়া গিয়েছে। তবে আপনারা তো জানবেন যে একটা সিস্টেম চালু হতে গেলে কিছু টেকনিক্যাল প্রবলেম এসে যায়, তবে সেটা অনেকটা মনে হয় কাউন্সিল কাটিয়ে উঠেছে। আমরাও আজকে আধিকারিকদের সঙ্গে, ডেপুটি ডাইরেক্টরদের সঙ্গে শুনলাম যে বিষয়বস্তুটা যে অনেক বই তারা মানে এখন হিন্দির বইটা অনেকটা নাকি অ্যাভেলেবেল হয়ে গেছে, ইংলিশ বইটারও কাজ চলছে। এটা তো পাবলিশারের ব্যাপার, কোনো পাবলিশার জমা দেয়নি বা হয়তো সেটা দেবে, মনে হয় প্রবলেমটা কেটে যাবে কিছুদিনের মধ্যে। ঠিক আছে, আমরা 1 বাই 1 কোশ্চেন নেব, প্রত্যেকে কিন্তু তার প্রত্যেকের নাম এবং কোন স্কুল থেকে বলছেন বা কোথা থেকে বলছেন একটু শুরুতেই বলবেন। সুজিত মণ্ডল প্রথম জন আছেন। প্রথমজন সুজিতবাবু একটু আনমিউট করবেন। সুজিতবাবু আনমিউট করুন, সুজিত মণ্ডল। আচ্ছা, সুজিতবাবু শুনতে পেলে একটু আনমিউট করবেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। স্যার আমি সুজিত মন্ডল বলছি, ওল্ডেগারা হাই স্কুল, পশ্চিম বর্ধমান। বলুন। স্যার আপনি 12-এর যে প্র্যাকটিক্যালে প্রিজমেটিক কম্পাসারে বললেন, ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো স্কুলে অ্যাভেলেবেল নয়, তাহলে সেটাও কি করে? স্যার সেটাকে তো, এটা তো যখনই নতুন কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়, এই আপনার স্যার আর কি কোনো কোশ্চেন আছে? শুধু এইটাই? স্যার ওইটাই কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমি অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে যে যখনই নতুন কিছু, কারণ এটা কিন্তু আপনার লাগবে নেক্সট সেশানে, এবং সেটা নেক্সট সেশনটা মনে করুন এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে শুরু হবে, হয়ে সেটা মার্চ পর্যন্ত। তার মধ্যে স্কুল হয়তো নিশ্চয়ই, কারণ এই নতুন যে 3টে ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়েছে তাতে হয়তো টোটালে হয়তো আমাদের একটা ধারণা, অ্যাপ্রক্স ধারণা 3-4 হাজার টাকার মধ্যে বা 4-5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। খুব বেশি কিছু দামি কিছু আমরা অ্যাড করিনি, কারণ আমরা সবটাই ওভারঅল দেখেই যে সব স্কুলের পক্ষে সেটা অ্যারেঞ্জ করা সম্ভব হবে কি না। এবং আপনারা এইচএমের সাথে কথা বলবেন, দেখবেন এই বিভিন্ন ফান্ড প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আসে, এবং সেটা কিন্তু আপনারা পাবেন, এবং সেটাকে আপনাকে দেখবেন স্কুলই অ্যারেঞ্জ করে দেবে, বা এইচএমও যদি ডিআইপিসির সঙ্গে যোগাযোগ করে সেটা অ্যারেঞ্জ হয়ে যাবে। কারণ ক্লাস 11-এ এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা রাখিনি, রাখা হয়েছে ক্লাস 12-এ, এখনও 1 বছর হাতে আছে, আশা করি সেই সমস্যাটা থাকবে না। নেক্সট সংগ্রাম মণ্ডল। সংগ্রাম মণ্ডল আনমিউট করবেন একটু, সংগ্রাম মণ্ডল। সংগ্রামবাবু একটু আনমিউট করবেন। তারপর চলে যান তাপস কুমার মাইতি স্যার। তাপসবাবু একটু আনমিউট করবেন। হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন, বলুন। হ্যাঁ, আমার যে প্রশ্ন স্যার, সিলেবাসের সঙ্গে ক্লাস টিচিং এর সময় ঠিক হচ্ছে না, পুরো সিলেবাস কিভাবে শেষ করা সম্ভব? তাহলে কাউন্সিল যদি ব্যাপারে কোনো গাইডলাইন বা অ্যাডভাইস দেন স্কুলগুলোকে বা টিচারদের। আচ্ছা ঠিক আছে, আর কিছু স্যার প্রশ্ন? এইটাই? হ্যাঁ এটাই। আচ্ছা ধন্যবাদ স্যার, সাথে থাকুন। আমাদের
অ্যাকচুয়ালি আমাদের নর্মাল ক্লাস হয়তো 40 মিনিট বা একটু পরের দিকে হলে 35 মিনিট হয়ে যায়। আমরা এই জন্যই কাউন্সিল এই জন্য আওয়ার্স ধরে দিয়েছে, 200 আওয়ার্স টোটাল, 11-12 মিলিয়ে 200, বা 11-এ 200 আওয়ার্স, 12-এ 200 আওয়ার্স, পুরো একটা ইয়ারের রেসপেক্টে। এবার আপনাকে একটা আওয়ার্স ধরে দেওয়া হচ্ছে 2 ঘন্টা, সাপোজ মনে করুন 2 ঘন্টা, 2 ঘন্টা মানে যদি আপনি 40 মিনিটের যদি ধরেন, তাহলে 2 ঘন্টার রেসপেক্টে 120 এবং 40 মিনিট করে হলে 120, মানে 3টে পিরিয়ডের সমান। ব্যাপারটা এরকম। এইবার আপনার এটা যদি প্রশ্ন হয় যে স্যার মনে করুন এই যে সেকেন্ড সেমিস্টার, এখন আমাদের পরীক্ষাগুলো চলছে স্কুলে, তাহলে আমাদের এখন তো সময় 11টা আমরা নিতে পারছি না, বা আমরা ন্যাচারালি দেখেছি যে এই স্কুলে যখন টেস্ট চলে বা থার্ড সামেটিভ চলে, অনেক স্কুলেই, খুব কম স্কুল আছে যেখানে প্যারালাল 11-এ ক্লাস চলে, অনেক স্কুলে সেটা হয়ে ওঠে না বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য, যে অফ থাকে, পরবর্তীকালে পরীক্ষা শেষ হলে তখন ক্লাস শুরু হয়। কিন্তু সেমিস্টার সিস্টেমে যেহেতু এবছর সবে 11, পরের বছর 12ও থাকবে, অলরেডি দেখবেন এবছরও অনেক স্কুল কিন্তু তাদের এই পরীক্ষা শুরু হয়েছে বা শুরু হবে, তার সঙ্গে প্যারালাল কিন্তু পুরো স্কুল না হলেও অন্তত কিছু পিরিয়ড যাতে হয় 11-এর, সেই ব্যবস্থাটা করে ফেলেছে সিলেবাসটার জন্য। এই বিষয়টা কাউন্সিলও কিন্তু বা এডুকেশন বোর্ডও জানে যে সেমিস্টার সিস্টেমে কিন্তু পরীক্ষার সঙ্গে কিন্তু স্কুল চলবে। মানে বিশেষ করে হ্যাঁ, কোথাও কোথাও হয়তো টিচার একটা সমস্যা রয়েছে, সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে। ইন জেনারেল কিন্তু এইভাবে আমার মনে হয়, এইভাবে আপনি যেটা বলতে চেয়েছেন যে আওয়ার্স বলতে গেলে বা এই টাইমটা একটা ফ্যাক্টর, সেটা এইভাবে আপনি যদি ধরে নিন যে এই সময়টা যদি আপনি রেগুলার ক্লাস রাখেন বা ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় না যে খুব সমস্যা হবে। কারণ মার্চের 3 তারিখে পরীক্ষা, তার আগে কিন্তু অনেকটা টাইম রয়েছে। ঠিক আছে, নেক্সট সংগ্রামবাবু একটু আনমিউট করবেন। সংগ্রামবাবু, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ নমস্তে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার অনেক আলোচনা হয়েছে, খুব সুন্দর, অনেক কিছুই জানতে পারলাম। আর যে বিষয়টা স্যার একটু জানার প্রয়োজন রয়েছে, যেমন পরীক্ষা ব্যবস্থা ক্লাস ওই 3rd এবং 4th সেমিস্টারে যেটা কাউন্সিল প্রশ্নগুলো সরবরাহ করবে, সেখানে পরীক্ষাটা কোথায় হবে? আচ্ছা, মানে এটা নিজের স্কুলে হবে না সেন্টারে যাবে? আচ্ছা, এটা একটা ব্যাপার। আর কোনো প্রশ্ন আছে স্যার? হ্যাঁ, আরেকটা স্যার প্রশ্ন, যেটা হচ্ছে রেজাল্ট যেটা আসবে সেটা কি মানে ক্লাস 1st, 2nd, 3rd, 4th এই মিলে কি রেজাল্টটা হবে? আচ্ছা, ঠিক আছে, আমরা অ্যান্সার দিচ্ছি, সাথে থাকুন। ওকে। প্রথম কথা হচ্ছে, যেরকম ক্লাস 12-এর এক্সামিনেশন হয় সেরকম আগে বছরে একটা হতো, এখন সেবার 2টো হবে, বাইরের স্কুলে গিয়েই হবে, সেটা নিশ্চয়ই নিজের স্কুলে হবে না, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে রেজাল্ট দুটোই হবে, একটা 11 একটা 12-এর। 11-এর রেজাল্টের ক্ষেত্রে সেমিস্টার 1, সেমিস্টার 2 অ্যান্ড প্র্যাকটিক্যাল একসাথে রেজাল্ট আসবে। একইভাবে যেটা এইচএসের রেজাল্ট অর্থাৎ ক্লাস 12-এর, সেক্ষেত্রেও সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 4 অ্যান্ড প্র্যাকটিক্যাল, এই 3টে মিলিয়ে ক্লাস 12-এরটা হবে, যেটা এইচএস। আশা করি আমি অ্যান্সার দিতে পেরেছি। নেক্সট বরুণ কুমার পাল, আনমিউট করবেন। বরুণবাবু। নেক্সট অনন্যা নায়েক, ম্যাডাম একটু আনমিউট করবেন। বলুন ম্যাডাম, না, আনমিউট একটু করুন, হয়েছিল। ম্যাডাম আনমিউট করুন আরেকবার। নেক্সট তন্ময় মুখার্জি স্যার একটু আনমিউট করবেন। হ্যাঁ স্যার বলুন। নমস্কার। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি যে ওই যে হাউস হোল্ড সার্ভেটার কথা বলছিলেন, ওটা কি আমাদের যেমন স্কুলটা নতুনডি ছোট মুকুড়া নবগ্রাম সম্মেলনী উচ্চ বিদ্যালয়, ওটা আমাদের একটা গ্রামের মধ্যে স্কুল আর বেশ, তাহলে কি মানে আমি ওই গ্রামের মধ্যে আমি হাউস হোল্ড সার্ভেটা করাতে পারি? আচ্ছা, আর কিছু স্যার? না স্যার, আমার এটাই। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাই বলেছি। যেমন আমার যেটুকু ধারণা যে নবগ্রাম, যেখানে আপনার নিয়ারেস্ট হয়তো টাউন হচ্ছে তমলুক, আমার ধারণা যায় যে আমি যে নবগ্রামে চিনি, বা অন্য কোথাও হতে পারে, যাই হোক, তা আমাদের বলা ছিল যে হাউস হোল্ড সার্ভেটা যদি আপনার রুরাল এলাকায় হয়, যদি সম্ভব হয় আপনি আরবান কোনো একটা সেন্টার নিয়ারেস্ট, সেটা ক্লাস 6 টাউনও হতে পারে, মফস্বল হলেও চলবে, কিন্তু সেখানে তো গ্রাম আর মফস্বলের মধ্যেও তো একটু সোশিও ইকোনমিক চেঞ্জিং স্টুডেন্টরা পাবে, সেই হিসেবে বলা। গ্রামে থেকে গ্রামের মধ্যে হাউস হোল্ড সার্ভে বা শহরে থেকে শহরের মধ্যে হাউস হোল্ড সার্ভেটা না করিয়ে এইটা, যদি সেটা সম্ভব কোনো বছর না হয়, সেক্ষেত্রে তো আপনার মার্কেট সার্ভে বা
ট্রাফিক সার্ভের অপশান তো খোলা আছে, সেটা আপনি আপনার এলাকায় করাতে পারেন। আর্থসামাজিক হ্যাঁ, ব্যবস্থার একটু পরিবর্তনটা যদি ওরা চোখের সামনে দেখে এবং ডেটাতেও দেখে, এইটা যাতে ওদের মধ্যে একটা এই নলেজটা আসে বা প্যাটার্নটা যাতে ও জানতে পারে, সেই জন্য এটাকে নেওয়া। নিয়ারেস্ট বড় শহরে আপনার যাওয়ার দরকার নেই, নিয়ারেস্ট কোনো সেশন যদি জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? বরুণ কুমার পাল। হ্যাঁ বরুণ বাবু বলুন। বলছি যে উচ্চ মাধ্যমিক সংসদ থেকে বাংলা ভার্সনে কি কোনো বই বের করেছে ভূগোলের সিলেবাসের উপরে? হ্যাঁ, সেটা কি বাজারে অ্যাভেলেবেল রয়েছে? আচ্ছা, যেমনটা পরিবেশের ক্ষেত্রে ছিল গত বছর আগে সিলেবাসে, সেরকমটা হলে ভালো হয়। কারণ এখন যে বিভিন্ন প্রকাশনীগুলো বই বের করছে, কোনোটাতে কম তথ্য, কোনোটাতে বেশি তথ্য। যেমন মধ্যক রায়মার্টিনের প্রচুর তথ্য, কিন্তু প্রান্তিক বা যুধিষ্ঠির মোটামুটি তথ্য। আচ্ছা, এবার আমি একটু, হ্যাঁ এটা আমরা আগেও বলেছি স্যার, দেখবেন প্রত্যেকটা আপনি এমনি বই কাউন্সিলের ওয়েবসাইটেও পাবেন, আর প্রত্যেকটা বইয়ের একদম শুরুতে দেখবেন ওরা একটা সিলেবাস দিয়ে দিয়েছে, যেটা আমরাও দিয়েছি বা আজকে ওয়েবসাইটেও, যেটা কাউন্সিলের ওয়েবসাইটেও রয়েছে, একটা সিলেবাস আছে যে আইসোস্ট্যাসি তার মধ্যে কি কি আসবে, বা প্লেট টেকটনিক থিওরি তার মধ্যে কি কি আসবে। এইবার আমি কোনো পাবলিশারের নাম বলছি না, এইবার কোনো পাবলিশার হয়তো সেটাকে যেটুকু আছে তার বাইরে গিয়ে আরও অনেক কিছু তথ্য দিয়েছে। তার মানে এইটাই নয় সে যা দিয়েছে সবটাই আমাদের সিলেবাসের মধ্যে। আবার কোনো পাবলিশার হয়তো যেটুকু সিলেবাসে আছে সেটুকুই বইতে রেখেছে, আর এক্সট্রা কোনো তথ্য দেয়নি, সেটা একরকম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টরা আপনাদের মাধ্যমে জেনে যাক যে সিলেবাসটা কতটুকু। বইতে এক্সট্রেস থাকবে এবং হয়তো থাকবে জানানোর উদ্দেশ্যে, অনেকের স্টুডেন্টের চাহিদা অনেক রকম, তারা জানতে চাইছে বা জানার, বইতে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন তাকে ক্লাসে নিয়ে যাচ্ছেন যে এইটুকু আমার বাবার সিলেবাসে আছে, এইটুকু তার বাইরের বিষয়, রিলেটেড বিষয়, তোমার জানার আগ্রহ থাকলে পড়বে। আর সিলেবাসের আর আপনি একটু দেখে নেবেন যে সিলেবাস কোনটুকু, সেটা আমি কিন্তু সূচিপত্র বলছি না, একটা সিলেবাস প্রত্যেকটা বইয়ের শুরুতে দেওয়া আছে, দেখবেন ক্লাস 11 হোক, ক্লাস 12 হোক, এবং সেটা সেমিস্টার ওয়াইজ এবং তার নাম্বার ওয়াইজ, এবং সেটা সবটা দেওয়া আছে একটা ফ্রেম করে। সেখানে আপনি দেখে নিতে পারবেন সিলেবাসে কী কী আছে। আশা করি আপনাকে আমি অ্যান্সার দিতে পেরেছি। নেক্সট উত্তমবাবু। ও অনন্যা ম্যাডাম আছেন। অনন্যা ম্যাডাম একটু আনমিউট করবেন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, জিওগ্রাফি সাবজেক্টের সাথে কেমিস্ট্রির কম্বিনেশনটা কেন তুলে দেওয়া হলো? তাতে করে বায়ো সায়েন্সের স্টুডেন্টরা এবং সায়েন্সের যারা পিওর সায়েন্স থেকে অনেকেই আছে যাদের জিওগ্রাফি রাখতে চায় বায়োলজিটা বাদ দিয়ে, তাদের তো একটু সমস্যা হচ্ছে না, এবং অনেক কলেজও আছে যাদের পিওর সায়েন্স থেকে জিওগ্রাফি অনার্স দিচ্ছে, তাদেরও খুব সমস্যা হচ্ছে। এটা কারণটা কি জানতে পারি? সেটা তো আমাদের এটা তো হ্যাঁ একটা টেকনিক্যাল কাউন্সিল নিয়েছে। তবে যেমন কেমিস্ট্রির সঙ্গে আগে যেমন অল্টারনেটিভ ছিল, কেমিস্ট্রি ছেলেমেয়েরা নিতে পারতেন, তবে সেরকম স্ট্যাটিস্টিক্স যাদের যে সাবজেক্টটা তার সঙ্গে জিওগ্রাফির একটা অর ছিল। কিন্তু আপনি দেখবেন যে স্ট্যাটিস্টিক্সের হায়ার স্টাডিতে গিয়ে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের যতটা দরকার আছে বা তার স্ট্যাটিস্টিক্সের যেটুকু প্রয়োজন আছে কেমিস্ট্রির থেকে হয়তো একটু বেশি। আমি কোনো সাবজেক্টকে কিন্তু আন্ডারএস্টিমেট করার কোনো জায়গা নেই, সব সাবজেক্টই দামি। হয়তো এরকম কিছু সিদ্ধান্ত কাউন্সিল, আমার মনে হয়, কারণ এটা কাউন্সিলের নিজস্ব সিদ্ধান্ত তো, এবং তারা প্রত্যেক বছর এগুলোকে চেঞ্জ করে। কোনো সাবজেক্ট আবার একটা হিউম্যান ম্যানেজমেন্ট বা এই ধরনের কোনো একটা সাবজেক্টের সঙ্গেও জিওগ্রাফির একটা অর আছে, হোম ম্যানেজমেন্ট সেটার সঙ্গে জিওগ্রাফির যেমন অর আছে মনে হয়। এখানেও অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার দুটোই সাবজেক্ট যদি একটু খোলা রাখা যায়। এখন এই করলে যদি সবগুলোকে ওপেন করে দিলে তাহলে হয়তো একটা পরীক্ষা হয়তো 1 মাস বা 1.5 মাস ধরে চলতে হবে। এই জন্য হয়তো তাকে কাউন্সিলকে নিজস্ব জায়গা থেকে হয়তো ছোটো করে নিতে হয়েছে। এরকম কোনো সিদ্ধান্ত হয়তো কাউন্সিল এই জন্যই হয়তো নিয়েছেন। আমাদের নিজস্ব, আমাদের জানার, আমরা সাবজেক্টের লোক, আমরা জানি না। তবে আপনার এই বার্তাটা আমরা কাউন্সিলকে দেবো যদি কেমিস্ট্রি জায়গায় অন্য কিছু করা যায়। ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট উত্তমবাবু। যে ক্লাস 12 যে প্র্যাকটিক্যালটা সেটা কি বাইরের সেন্টারে হবে নাকি হোম সেন্টারে হবে? না যেরকম হয় এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত আছে যে হোম সেন্টারে, যেরকম। আর কোশ্চেনটা কি কাউন্সিল সাপ্লাই করবে প্র্যাকটিক্যালের কোশ্চেন? হ্যাঁ অবশ্যই কোশ্চেন যেরকম কাউন্সিল সাপ্লাই করে সেরকমই সাপ্লাই করবে। এবছরও যেরকম আসছে আগামী বছরও আশা করা যায় সেরকমই আসবে। যদি কোনো রকম সিদ্ধান্তের পরিবর্তন হয় আপনাদের নোটিফিকেশনের আকারে জেনে যাবেন। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এবার নেক্সট
নোকিয়া 2.3 আনমিউট করবেন স্যার বা ম্যাম। নোকিয়া 2.3 যিনি আছেন তিনি একটু আনমিউট করুন। চলুন পরের জন্য যান। মীরা যাদব ম্যাম একটু আনমিউট করবেন। মীরা ম্যাম একটু আনমিউট করুন। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম একটু জোরে বলবেন। বলছি 11 যে পোস্টার মেকিং আছে, হ্যাঁ ওয়ান সাইডে আর্ট পেপারে করি, তার প্রজেক্ট এতদিন যে প্রজেক্ট করে আসছিলাম সেই প্রজেক্টে এবারে আর করাবো না। আচ্ছা আমি বলছি, আপনি যেটা আমার মনে হয় এরকম বলতে চাইছেন যে হ্যাঁ আমাদের হ্যাঁ যেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে সিলেবাসটা ছিল তাতে ক্লাস 11-এ হচ্ছে ফিল্ড রিপোর্ট ছিল, আর ক্লাস 12-এর সঙ্গে একটা প্রজেক্ট ছিল। আমাদের 5টা টপিক দেওয়া ছিল, তার মধ্যে যে কোনো একটা টপিকের উপর প্রজেক্ট করতে হবে A4 সাইজে। ফিল্ড রিপোর্টটা 12-এ চলে এসছে, এটা একটা ব্যাপার। আর 11-এ যেটা হয়েছে ওই প্রজেক্টের জায়গাটা আর নেই। পোস্টার মেকিং শুধু পোস্টার নয়, পোস্টার তৈরি করাটা নয়, প্রেজেন্টেশন প্রিপারেশন তো আছে, তার সঙ্গে প্রেজেন্টেশন এই সুযোগটাকে আপনাকে করে দিতে হবে যে ও প্রেজেন্ট করবে, ডেমনস্ট্রেশন দেবে, এবং তার জন্য দুটোর জন্য আলাদা আলাদা মার্কস অ্যালটেড আছে 2+2। ঠিক আছে ম্যাম, আশা করি উত্তর দিতে পেরেছি। এবার নেক্সট অচিন্ত ঘোষ, আনমিউট করবেন স্যার। অচিন্ত বাবু একটু আনমিউট করুন। নেক্সট অলোকেশ বাবু একটু আনমিউট করবেন। নেক্সট চলে যান ত্রিদীপ। অলোকেশ বাবু, আচ্ছা অলোকেশ বাবু বলুন। স্যার ম্যাডামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাকেও জানাচ্ছি। স্যার কাউন্সিলের যে সেমিস্টার পরীক্ষা সিস্টেমে যে পরীক্ষা পদ্ধতি সেটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কিন্তু স্যার এত যে ভাস্ট সিলেবাস এত কম সময়ে কি করে ছাত্রছাত্রীদের মধ্যে আমি কমপ্লিট করাবো, এটাও একটা যেমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরো একটা বিষয় যেটা হলো প্র্যাকটিক্যালের সিলেবাসে যে স্ট্যাটিস্টিক্স পোর্শন বা ম্যাথ প্রজেকশন যেটা রয়েছে সেখানে স্যার কমবে আপনার ক্যালকুলেটর ছাড়া কি করে সম্ভব হবে এটা? যদি এটা একটু কনসিডার করা যায় আমার এটা অনুরোধ রইল আর কি। ঠিক আছে স্যার আরেকটা জিনিস বলি, যেটা হলো যে একটা পোস্টার যেটা রয়েছে পোস্টার, তো এই পোস্টারের যে সাইজটা বলা হয়েছে এরকম তো স্যার কাটিস বা এরকম কিছু হবে না, সেক্ষেত্রে হয়তো আর্ট পেপারে করতে হতে পারে। আর এটা কি আপনার গ্রুপ ওয়াইজ 10 জন জন্য একটা টপিক বাছলাম, আরো 10 জনের জন্য আরেকটা, এরকম কি দুটো এরকম টপিক বেছে দেবো না সবার জন্য একটা থাকবে? ঠিক আছে আমরা আছি, আপনি শুনুন। পোস্টারটা নিয়ে বলি, ওটা ইন্ডিভিজুয়াল, কারণ আমি গ্রুপে কাজটা হয়তো পোস্টার বললাম, কিন্তু এই যে স্কিলটা যে সে একটা ডেমনস্ট্রেশন দেবে সেটা যদি গ্রুপে করে, বা একটা পোস্টারটা মেকিংটাও তো একটা কাজ, সেটা যদি গ্রুপে করে তাহলে কিন্তু তার দেখা যাবে একজন করছে আর বাকি 9 জন চুপচাপ বসে আছে। সেটা তাহলে সবাই হয়তো ফুল নাম্বার পেয়ে গেল ওই পোর্শনে, দেখা গেলো একজন খাটলো। সেই জায়গাটাকে দাঁড়িয়ে যে সবাই করুক ইন্ডিভিজুয়ালি। আর আমরা ওখানে কিন্তু যে সাইজটা বলেছি ওটা অ্যাপ্রক্স বলেছি, সেটা কম বেশি হতেই পারে। তবে আমরা শুরুতেই বললাম একটা প্রমাণ, একটা বড় আর্ট পেপার বা বড় কার্টিস পেপার যেটা বড় হয়, যেখান থেকে আমরা 4টে বের করি আমরা প্র্যাকটিক্যাল শিটের জন্য, সেটাকে উপর বেস করেই হবে, কারণ ডিসপ্লে করে তো করতে হবে। ওটা হয়তো অ্যাপ্রক্সিমেট করা আছে, আমরা এক্স্যাক্ট হয়তো আমরা মোটামুটি একটা মেজারমেন্ট করেছিলাম, সেটা যেটা আমাদের মনে হয়েছিল সেটা হয়তো কম বেশি হতে পারে, সেটা নিয়ে কিছু নেই। আর যে টাইম শিডিউলটা বলছেন, এটা কিন্তু আমাদের মোটামুটি একটা হিসেব করেই কাউন্সিলের সাথে কথা বলে বা হিসেব করেই সে টাইমটা বের করা, যে এই প্রবলেমটা হয়তো স্কুলগুলোকে ফেস করতে হচ্ছে, যে বিশেষ করে অনেক স্কুলেই আছে নভেম্বর ডিসেম্বরের ক্ষেত্রে একটা টাইম আমরা স্কুলটাকে বা ক্লাস 11-এ ক্লাসটাকে অফ রাখি, রেখে আমাদের বড় একটা পরীক্ষা চলে, তার রেজাল্ট প্রিপারেশান চলে। তবে এবার থেকে কিন্তু মনে হয় সব সাবজেক্টের ক্ষেত্রেই মনে হয় একই
জায়গা, সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনি যে ফেসটা করছেন যে একটা টাইম একটা ফ্যাক্টর, দেখবেন স্কুল যদি কোনো কারণে অফ থাকে বা পরীক্ষার জন্য কোনো কারণে ক্লাস 11 আপনাকে অফ রাখতে হয়, সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেটাকে কিন্তু কমপ্লিট করা কিন্তু চাপ হয়ে মানে সমস্যার এসে যাবে। সেটা শুধুমাত্র একমাত্র জিওগ্রাফি নয়। আর যদি আপনি পুরো টাইমটা স্কুলটাকে খোলা রাখেন বা ক্লাসের সময় সুযোগটাকে দিতে পারেন, তাহলে দেখবেন সিলেবাসটা কিন্তু খুব তাড়াতাড়ি রান করবে। আমাদের মনে হয় আমরা ফিডব্যাক নেব বা আমাদের এটা মাথায় রাখলাম, বিষয়বস্তুটা আমরা আলোচনা করি। তবে আমাদের দিক থেকেও মনে হয় এটাই আমরা বললাম। এবার দেখা যাক পরবর্তীকালে। নেক্সট ত্রিদীপবাবু। হ্যাঁ নমস্কার স্যার, আমি পূর্ব বর্ধমান জেলার আমগড়িয়া আরজিএম থেকে বলছি। বলুন। বলছিলাম স্যার, আপনারা 11-এর যে পোস্টার প্রেজেন্টেশনের কথাটা বলছেন, এখানে তো স্যার এমনি ক্লাসের সংখ্যাটা তো এমনি টাইমটা খুবই কম, এবং তার মধ্যে আমার স্কুলে মাধ্যমিক এবং এইচএস সেন্টার হয়। আর তাছাড়া এত ছুটি এবং যেভাবে এত বড় সিলেবাস, সেখানে তো একই সাথে প্রেজেন্টেশন করানো এবং ক্লাস নেওয়াটা তো খুব মানে একটা টাফ হয়ে যাচ্ছে, এবং স্টুডেন্টদেরকে আমরা হয়তো এই সময়ের জন্য সবকিছু স্কিপ করে যেতে হচ্ছে। সেটা কিভাবে সম্ভব তাহলে? এই ঠিক আছে স্যার, সাথে থাকুন। এটাও একটু আগেই মনে হয় আরেকজন স্যার ছিলেন, তাকেও একই কথা বললাম যে প্রেজেন্টেশনটা হয়তো একটা দিন আপনি অ্যালোটেড রাখলেন, যে সেদিন বলা হলো যে তোমাদের জিওগ্রাফি প্রেজেন্টেশনটা হবে, সেটা 2 বা 3টে পিরিয়ড। আমি জানি না আপনার স্কুলে কত স্টুডেন্ট, বা সবাইকে হয়তো আপনি 10 মিনিট করে বরাদ্দ করলে 10 মিনিটের মধ্যে তুমি তোমার যেটা আছে বা 10-15 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন দাও। হ্যাঁ, যদি 40 জন 50 জন হয় সেটা আপনি 2 দিনে করলেন বা 1 দিনে বা 2 দিনে, যেটা সম্ভব হলো, বা 2টো হাফে করলেন। টাইম শিডিউল যেটা আপনারা বলতে চাইছেন, আগের স্যারও বললেন টাইম শিডিউল একটা ফ্যাক্টর। সেটা এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন স্কুলের যে ছুটি বলুন বা এই পরীক্ষার জন্য বন্ধ বলুন, আমার মনে হয় পরবর্তীকালে এই যে সিস্টেমটা আমাদের চলছে না, এটা একটা সিস্টেমে আমরা ছিলাম, তো সেখানে সেমিস্টার ছিল না, এবার সেমিস্টার আসলো। এবছর এই 2টো করে এইচএস পরীক্ষা, 2টো করে 11-এর পরীক্ষা, এই সিস্টেমগুলো বা এই যে সিলেবাস শেষ করার, কারণ আমাদের যে চিরাচরিত যে সিস্টেমটা চলছিল তাতে আমরা অনেক সুযোগ পেতাম বা অসুবিধা হয়নি, কিন্তু বা আমরা দেখেছি যে আমাদের আগে যখন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যখন 11-এ ক্লাস নিচ্ছি, আমরা যেহেতু পুরো বছরটা নিয়ে আমাদের পরীক্ষা, আমরা অনেক চ্যাপ্টার আমরা আগে করিয়ে দিতাম যে আমরা পরে হয়তো পাবো না। কিন্তু এবছর এখন তো আর সেটা হবে না, শুধু আপনার ক্ষেত্রে না, কারোর ক্ষেত্রেই না, আমার ক্ষেত্রেও সেটা হবে না যে আমি সেমিস্টার 1-এই সেমিস্টার 2-র কিছুটা করিয়ে দিলাম। আমাকে সেমিস্টার 2-তেই করতে হবে। স্বাভাবিকভাবে স্কুলও নিশ্চয়ই, স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে যে তারাও নিজস্ব নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে কিভাবে সময়টা বের করবে বা কিভাবে ছুটিগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে, বা পরীক্ষার সঙ্গে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হয়তো হবে না, কিন্তু অন্য পরীক্ষার সঙ্গে স্কুলের পরীক্ষার সঙ্গে কী করে অ্যাডজাস্ট করে 11-এর ক্লাসটাকে করানো যায়, সেটা দেখবেন বেরিয়ে আসবে মনে হয়। কারণ এটা শুধুমাত্র আমার সাবজেক্ট বা মানে আপনার আমার সাবজেক্ট বলে না, সব সাবজেক্টের ক্ষেত্রেই সিলেবাসটা রয়েছে, এবং সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু প্রবলেমটা, যদি ক্লাস অফ থাকে বা বিভিন্ন কারণে ক্লাস না হয়, প্রবলেমটা একই, সেটা সবার ক্ষেত্রে সিলেবাসটা কমপ্লিট করাটা সমস্যা। তো নিশ্চয়ই স্কুলও সেই দিকে বা নজর দেবে, বা সব আশেপাশে সব স্কুলই দেখবেন সেই দিকে নিচ্ছে, বা কাউন্সিল বা বোর্ডের দিক থেকেও মনে হয় সেরকম নির্দেশও হয়তো যাবে। ধন্যবাদ স্যার। আপনারা যখন সেমিস্টার 2টা করাচ্ছেন, সেই সময় যখন আপনারা হ্যাজার্ড প্রোন জোন যেটা ওয়েস্ট বেঙ্গলের, সেই অংশটা যখন পড়াচ্ছেন থিওরিতে, সেই সময় একই সাথে আপনারা প্র্যাকটিক্যালি আমাদের পোস্টার মেকিংয়ের যে পোর্শনটা আছে সেটা করিয়ে নিন, তাহলে একই সময়ের মধ্যে দুটো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। প্রেজেন্টেশনটা রেখে দিন, পরীক্ষার আগে পরে কোনো একটা দিন দিয়ে তাদেরকে পরপর প্রেজেন্টেশন করিয়ে নিলেন, কিন্তু আপনারা এখন থিওরিটা পড়াবেন, সেই সাথে সাথে যদি আপনারা এই প্রিপারেশনটা করিয়ে নেন, তাহলে কিন্তু একই সময়ের মধ্যে সময়টাও বাঁচলো এবং ওদের হাতে কলমে শিক্ষাটাও হয়ে গেল অনেকটা বেশি করে। ধন্যবাদ। ধন্যবাদ। নেক্সট সিদ্ধার্থ বেরা, সৃষ্টিধর বেরা, সরি সৃষ্টিধর বেরা। স্যার বলুন। স্যার বলুন, আনমিউট করুন স্যার কাইন্ডলি। সৃষ্টিধর বাবু একটু আনমিউট করবেন স্যার। স্যার বলুন, হাত তুলেছেন যিনি।
স্যার একটু আনমিউট করবেন। আচ্ছা, মোটামুটি আমাদের আর এখানে কোনো কোশ্চেন হ্যান্ড রাইজ নেই বা আর কোনো প্রশ্ন আপনাদের কাছে নেই। আশা করি আপনাদের সমস্ত মনোজ কুমার আছেন। আচ্ছা, মনোজবাবু, আচ্ছা সৃষ্টিধর বাবু। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন স্যার। স্যার আমি বলছি, হ্যাঁ বলুন। সেমিস্টার 4 যেটা, আচ্ছা 3 থেকে 4 যেটা, ওখানে যে প্র্যাকটিক্যালের অংশটা আছে তার মধ্যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে এবং এই যে পোস্টার প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন, এই অংশটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু স্টুডেন্টদের কাছে নতুন নয়, টিচারদের কাছেও পুরোপুরি নতুন। এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা মাস্টার্স কমপ্লিট করার পরেও স্লাইড ক্যালিপার কিংবা ক্লাইনোমিটার এই জিনিসগুলো ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখেইনি, টিচারদের কথা আমি বলছি। সেক্ষেত্রে যদি কাউন্সিলের পক্ষ থেকে হাতে নাতে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, তাহলে আগে তো শিক্ষক বা শিক্ষিকারা প্রশিক্ষিত হতে পারলে ভালো, স্টুডেন্টদের কাছে সেই বার্তাটা ভালোভাবে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমার একটা আবেদন স্যার। ওকে, যদি একটা হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া যায় আর কি। আচ্ছা, কারণ অনেক ইউনিভার্সিটি আছে আপনি জানবেন, একদম এখানে স্লাইড ক্যালিপার একেবারে মাস্টার শব্দই ছিল না। বেশ, ঠিক আছে স্যার। আর কিছু স্যার? না স্যার, ধন্যবাদ। আমরা আগের সেশনেই এইরকম একটা প্রস্তাব পেয়েছিলাম যে আরও প্রত্যেকটা সেশনেই ছিল এরকম ওরিয়েন্টেশন যদি করানো যায় অনলাইনে, বা অনলাইনে না অফলাইনে। তো আমাদের যে ডেপুটি ডাইরেক্টর একাডেমিক স্যার, উনি আমাদের সঙ্গে এই মাঝখানে ইন্টারভিউলে একটু কথা বলছিলেন, যদি ওনারাও যদি আমরা এরকম কাউকে এক্সপার্ট এনে তার যদি ওরিয়েন্টেশন হয়তো সবসময় আপনার অফলাইনে নাও হতে পারে, কিন্তু একটা সেটাকে ভিডিও করে কিভাবে মেজারমেন্ট হচ্ছে সেটা যদি প্রপার একটা ভালোভাবে ভিডিও করেও যদি আমরা আপনাদেরকে পৌঁছাতে পারি, সেটা কাউন্সিল দেখছে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল বইগুলো, হ্যাঁ, আর পোস্টার প্রেজেন্টেশনটা সেটা আমার মনে হয় এটা এমন মানে খুব বিশাল জটিল কিছু নয়। একটা বিষয়, একটা যে কোনো একটা আমরা টপিক বলে দিচ্ছি, সাপোজ বন্যা, আমি যেটা দেখালাম, বন্যার কারণ, বন্যার ফলে কি হচ্ছে এবং বন্যা কীভাবে আমি ম্যানেজমেন্ট করব, এই টপিকগুলো সে একটু দেবে, দু একটা ছবি দেবে, স্টুডেন্ট সেটাকে নিয়ে একটু বললো। এটা খুব বিশাল হয়তো মনে হয় জটিল বিষয় নয়, এক দুবার আমরা প্র্যাকটিস করলেই মনে হয়, বা স্টুডেন্টদের দিয়ে করালে দেখবেন খুব জিনিসটা আমাদের মনে হয় সব জিনিসটা ইজি হয়ে যাবে। আর ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা একদম সঠিক বললেন যে অনেকেরই নতুন বিষয়, সেটা স্যারের সাথে আমরা কথা বললাম, স্যারও দেখছেন ব্যাপারটাকে, কাউন্সিল দেখছে ব্যাপারটা কীভাবে করা যায়। নেক্সট মনোজবাবু। বলুন স্যার। নমস্কার স্যার। নমস্কার। বললাম এখন যে 11 ক্লাসে যে সেকেন্ড সেমেস্টার হবে, তার প্র্যাকটিক্যাল কোশ্চেন কি স্কুল নিজে বানাবে? একদম। এখন যে 12 তো এখন আমরা নিজেই বানাই, তো 12 এবছর মনে হয় এবছর কাউন্সিল থেকে দেওয়া হবে 27 তারিখ। কিন্তু না 12 ক্লাসে আমরাই বানাই, তো লাস্ট ইয়ারে আমরা বানাতে হয়েছে, কিন্তু এবার মনে হয় কাউন্সিল পাঠাবে। আচ্ছা আচ্ছা, সেটাই। হ্যাঁ, 12 এরটা কাউন্সিল দেবে, 11টা আমাদের স্কুলের নিজেদের। আচ্ছা, মানে টোটাল পরীক্ষা ফার্স্ট সেমেস্টার, সেকেন্ড সেমেস্টার এবং প্র্যাকটিক্যাল তিনটাই নিজে করতে হবে। ক্লাস 11 আর 12 ক্লাসে যে নতুন সিলেবাস আছে ওটা কাউন্সিল দেবে, ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টার। আর কাউন্সিলে যদি প্র্যাকটিক্যাল সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয় যে স্কুল করবে, সেটা আপনার নোটিফিকেশন আকারে আমরা সবাই জেনে যাব, যদি ধরে নিলাম 12 কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার না, ওখানে থার্ড এবং ফোর্থ, এবং এক্ষেত্রে দুটো আলাদা করে কিন্তু প্র্যাকটিক্যাল নয়, একটি প্র্যাকটিক্যাল হবে। সেটা শুরু থেকে পড়াতে হবে। তো 11 এ কিছু পড়াই হয়নি, এখন 11 এ তো কোনো পড়াই হয়নি। সেটা তো ঠিক আছে, না ঠিক আছে, ঠিক 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 আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয়ব্রত বাবু সাউ স্যার, একটু আনমিউট করবেন। নমস্কার স্যার, আমি গোপালনগর কেকে ইনস্টিটিউশন থেকে বলছি। বলুন স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। সেটা হলো সিলেবাসে আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে তো ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন রয়েছে ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে, তো কাউন্সিল থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তো এখানে তো গ্রাফিক্যাল মেথড নয়, আগে যেটা ওল্ড সিলেবাসে আমাদের ছিল, তো সেই ক্ষেত্রে তো একটা স্টুডেন্টরা প্রবলেম ফেস করবে, যেহেতু ক্লাস 11 এ ওরা নতুন প্রজেকশনটা করছে। আর একটা প্রশ্ন আমার, ক্লাস 12 এ দুটো সেমিস্টারের আগে কি কোনোভাবে টেস্ট এক্সাম নেওয়া কি সম্ভব হবে?
ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। টেস্টের সুযোগটা মনে হয় এই সেমিস্টার সিস্টেমে হয় না, হ্যাঁ, যেটা আমাদের অল ওভার একটা পরীক্ষা যখন তখন হয়তো টেস্টের সুযোগটা ছিল, সেমিস্টার সিস্টেমে মনে হয় টেস্ট হয় না, এটা কাউন্সিল বিষয়, হ্যাঁ, এটা একটা বলার। আর আপনি যে প্র্যাকটিক্যালের কথাটা বললেন সেটা আমরা শুরুতেই মনে হয় বলে দিয়েছি যে এক্ষেত্রে লক টেবিল দিয়ে বা ক্যালকুলেশনের পোর্শন দিয়ে তাদেরকে ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখাতে হবে, ক্যালকুলেশনটাকে অবশ্যই বোঝাতে হবে কীভাবে করছি, কিন্তু পরীক্ষার দিন তো তারা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলো কোশ্চেনের মধ্যেই বলে দেবো, দিয়ে সেখান থেকেই তারা ড্রয়িংয়ের দিকে যাবে এবং ফুল নাম্বারটা ড্রয়িংয়েই থাকছে। আশা করি মোটামুটি। আর একজন আছেন সুমিতবাবু, সুমিত রঞ্জন শীট। সুমিতবাবু, সুমিতবাবু হাত তুলেছেন, বলুন। আনমিউট করবেন স্যার। স্যার সুমিতবাবু আনমিউট করে বলুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদেরকে সব দিক থেকে আমরা সহযোগিতা করতে পেরেছি। আপনাদের যা যা কোশ্চেন ছিল আমাদের যথাযোগ্য, আমাদের যতটুকু জানা তার ভিত্তিতে আপনাদেরকে আমরা জানিয়েছি। আমরা চাইব যে আমাদের সবার যে প্রচেষ্টা, যে আমরা যে সিলেবাস কমিটিতে অংশ বা আমরা যারা ছিলাম তার সঙ্গে আপনারা যারা স্কুলে আছেন, আমিও নিজেও স্কুলে আছি, আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকবে যাতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জিওগ্রাফিতে বা আমাদের সাবজেক্টটার প্রতি ভালোবাসা বাড়াতে পারে বা বাড়তে পারে এবং তার সঙ্গে ভালো স্কোর ক্যারি করতে পারে এবং বড় হয়ে আরও বড় উঁচু জায়গায় যেতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।